এই জন্য আমাদের অবস্ট্রাকটিভ লেবার খুব ভালো করে জানতে হবে, সাথে রাপচার ইউটেরাস। কেন রাপচার অবস্ট্রাকটিভ লেবারের একটা কমপ্লিকেশন রাপচার ইউটেরাস, এবং রাপচার ইউটেরাসে কি হয় মর্টালিটি, যদি আমরা টাইমলি ইন্টারভেন না করতে পারি তো সেখানে কি হবে মর্টালিটি অনেক বেশি কি মর্টালিটি আর কি ডিরেক্ট, হ্যাঁ হাইপোভলিউমিক শক মর্টালিটি। অবস্ট্রাকটিভ লেবার কাকে বলবা তোমরা? অবস্ট্রাকটিভ লেবার এটা হচ্ছে একটা obstetric labor হচ্ছে the condition where the progress of labor is completely stopped, due to in spite of adequate uterine contraction. তাহলে আমরা কিভাবে বলবো what is obstetric labor? এটা হচ্ছে একটা obstetric condition where the progress of labor is completely stopped due to in spite of good uterine contraction due to mechanical factors. মানে কিছু মেকানিক্যাল কারণের জন্য আমার প্রোগ্রেস অফ লেবারটা কি হবে অ্যারেস্টেড হয়ে যাবে। এখন এটার মধ্যে কি কি কজ থাকতে পারে? হ্যাঁ, প্রথম হচ্ছে ফার্স্টে হচ্ছে কি হবে ফিটাস, প্রথমে আমার বার্থ ক্যানাল দিয়ে কি লেবার প্রোগ্রেসের জন্য তিনটা ফ্যাক্টর কি ছিল? একটা ছিল নরমাল, একটা ভালো ইউটেরাইন কন্ট্রাকশন, হ্যাঁ অ্যাডিকুয়েট ইউটেরাইন কন্ট্রাকশন, একটা ছিল ফিটাল ফ্যাক্টর, একটা ছিল তোমার প্যাসেজ, হ্যাঁ বার্থ প্যাসেজের ফ্যাক্টরটা। তো এখানে আমাদের মেকানিক্যাল অবস্ট্রাকশন, ইউটেরাইন কন্ট্রাকশন এটা তো মেকানিক্যাল অবস্ট্রাকশন না, মেকানিক্যাল অবস্ট্রাকশনের জন্য আমরা ফেলেছি কি ফল্ট ইন দা বার্থ প্যাসেজ এবং ফল্ট ইন দা প্যাসেঞ্জার বা ফিটাল ফ্যাক্টর। হ্যাঁ, এখন হচ্ছে বার্থ প্যাসেজের ফ্যাক্টরের মধ্যে কি হবে? একটা হবে হচ্ছে তোমার এই যে আমাদের বার্থ ক্যানাল, হ্যাঁ এটার মধ্যে দুইটা, একটা হচ্ছে বনি এবং সফট টিস্যু। হ্যাঁ, বনি ফ্যাক্টর কি বলছে তোমার ইয়েটা কি বলে পেলভিসটা কন্ট্রাক্টেড পেলভিস থাকে, হ্যাঁ তা বেশি কন্ট্রাক্টেড পেলভিস এক। দুই নাম্বার হচ্ছে সেকেন্ডারি কন্ট্রাক্টেড পেলভিস ইন মাল্টিগ্রাভিড মাদার। সেটা মাল্টিগ্রাভিটিতে মাল্টিপ্লায়ারদের কি হয়, ওদের যে ইয়ে হয় লর্ডোসিস থাকে না সার্ভাই লাম্বার ভার্টিব্রার, ওখানে কিছু চেঞ্জ হয়, এটার জন্য কি হয় অ্যান্টিপোস্টেরিয়র ডায়ামিটারটা কমে যায় এদের অনেক সময়, এই জন্য এদের হচ্ছে সেকেন্ডারি কন্ট্রাক্টেড। আগের দুইটা বাচ্চা ধরো ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে, কিন্তু থার্ড প্রেগনেন্সি বা ফোর্থ প্রেগনেন্সিতে যে তাদের কি হয় তোমার সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন তৈরি হয়। কেন হয়? যে লাম্বার লর্ডোসিসের জন্য অ্যান্টিপোস্টেরিয়র ডায়ামিটারটা কমে যায়। তাহলে হচ্ছে একটা আমরা শিখলাম যে কন্ট্রাক্টেড পেলভিস, একটা সেকেন্ডারি কন্ট্রাক্টেড পেলভিস ইন মাল্টিপ্রা, আর এটা হচ্ছে সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। এরপরে তোমার আসবে হচ্ছে সফট টিস্যু ফ্যাক্টর, তো বনি ফ্যাক্টর বললাম। হ্যাঁ, বনি ফ্যাক্টরের পরে আসবে সফট টিস্যু। সফট টিস্যু ফ্যাক্টর আসবে, হ্যাঁ কোনো প্রবলেম স্টুডেন্টস? আচ্ছা, কোনো সমস্যা? আচ্ছা, সফট টিস্যু, আচ্ছা ওকে। সফট টিস্যু ফ্যাক্টরের মধ্যে কি আসবে? প্রথমেই হচ্ছে সার্ভাইকাল ডিস্টোসিয়া। সার্ভাইকাল ডিস্টোসিয়ার ডেফিনিশনে কি আসে? যে অ্যাডিকুয়েট ইউটেরাইন কন্ট্রাকশন থাকবে কিন্তু ফেলিওর অফ ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। তাহলে এখানে সার্ভাইকাল ডিস্টোসিয়া যে কারণেই হোক, সেটা হতে পারে আগে প্রিভিয়াস কোনো সার্ভিক্সে কোনো সার্জারি হয়েছে, অপারেটিভ কোনো স্কারিং আছে এই জন্য সার্ভিক্সে, হ্যাঁ অথবা হচ্ছে তোমার যদি কোলাপস থাকে, হ্যাঁ যে কোনো কারণে সার্ভাইকাল ডিস্টোসিয়া হোক, সেটা হচ্ছে আমার একটা সফট টিস্যু অবস্ট্রাকটিভ ফ্যাক্টর, হ্যাঁ ফর অবস্ট্রাকটিভ লেবার। তারপরে হতে পারে কি হতে পারে যদি ফাইব্রয়েড, হ্যাঁ ফাইব্রয়েড কোন ফাইব্রয়েড গুলো হবে বলতে হবে, যে ফাইব্রয়েড গুলো তোমার ইম্প্যাকশন হবে ইন পালচ অফ ডগলাসে, প্রেজেন্টিং পার্টের সামনে যে ওই ইম্প্যাক্টেড হয়ে যাবে। কি হতে পারে এর মধ্যে? ফাইব্রয়েডের মধ্যে সব ফাইব্রয়েড হবে না, একটা হচ্ছে সার্ভাইকাল ফাইব্রয়েড অথবা ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড। নিচ দেখো লোয়ারে যে ফাইব্রয়েড গুলো থাকতেছে, ইম্প্যাকশন অফ দা ইম্প্যাকশন অফ দা লোয়ার পার্ট কিভাবে? বাই সার্ভাইকাল ফাইব্রয়েড অথবা তোমার ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড। আর যে সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড যদি ইম্প্যাকশন ইন দা পালচ অফ ডগলাস, ইম্প্যাকশন অফ দা সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড ইন দা পালচ অফ ডগলাস। ফাইব্রয়েডের তিনটা পয়েন্ট গেল। হ্যাঁ, একটা হচ্ছে যদি সাবসেরাস পেডাঙ্কুলেটেড ইম্প্যাকশন হয়, আর হচ্ছে তোমার সার্ভাইকাল বা ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড, আর হচ্ছে এই দুইটা ফ্যাক্টর। হ্যাঁ গেল। তারপরে আরেকটা কি হতে পারে? ইম্প্যাক্টেড ওভারিয়ান টিউমার। ওভারি কাছে থাকে, ওভারি থেকে যদি ওভারি স্টকটা লম্বা থাকে,
টিউমারে তো ইনফেকশন হতে পারে ওভারিয়ান টিউমার। ইনফেকশনটা বলতে হবে। সব ওভারিয়ান যদি আমার ওভারিয়ান টিউমার দুই সাইডে নরমালি আছে, অ্যানাটমি ভাবে মেইনটেইনড আছে, তাহলে কি হবে? হবে না। ওটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টের সামনে টিউমার এসে অবস্ট্রাকশন তৈরি করতে হবে। হ্যাঁ, আমার নরমাল ডেলিভারিতে যে প্রোগ্রেস অফ দ্য প্রেজেন্টিং পার্টকে অবস্ট্রাক্ট করতে হবে, তাহলে ইম্প্যাক্টেড ওভারিয়ান টিউমার। হ্যাঁ, আরেকটা হতে পারে বাইকর্নিয়েট ইউটেরাস, নন গ্র্যাভিড হর্ন। ধরো যে একটা হর্নে প্রেগন্যান্সি হচ্ছে আর একটা নন গ্র্যাভিড হর্ন। নন গ্র্যাভিড হর্নের কি হবে? যদি সেটাও তোমার লোয়ার সেগমেন্টে যদি ইয়ে থাকে, ইনফেকশন হয়, হ্যাঁ, তাহলে আমাদের তাহলে খুব সহজ করে তো আমরা সফট টিস্যু অবস্ট্রাকশন কি কি শিখলাম? তাহলে একটা সার্ভাইকাল ডিস্টোসিয়া, সেটা অপারেটিভ স্ক্যারিং এর জন্য হোক অথবা তোমার প্রোলাপসের জন্য হোক, সরাসরি কি সার্ভাইকাল ডিস্টোসিয়া। তারপরে ফাইব্রয়েডের মধ্যে বলতে হবে সার্ভাইকাল আর ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড আর ইম্প্যাকশন অফ দ্য সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড। ঠিক আছে, তারপরে ওভারিয়ান টিউমার, ইম্প্যাক্টেড ওভারিয়ান টিউমার, ইম্প্যাক্টেড কথাটা বলতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে নন ইম্প্যাকশন অফ দ্য নন গ্র্যাভিড হর্ন অফ দ্য বাইকর্নিয়েট ইউটেরাস। এটা হচ্ছে আমাদের সফট টিস্যু অবস্ট্রাকশন। বোনি অবস্ট্রাকশনে আমরা কি শিখেছি? কন্ট্রাক্টেড পেলভিস, সেকেন্ডারি কন্ট্রাক্টেড পেলভিস, আর হচ্ছে ইন মাল্টিপ্যারাস ওমেন। হ্যাঁ, আর হচ্ছে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। যে কোনো কারণে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন হতে পারে, তাই না? অনেক বড় বাচ্চা, নর্মাল পেলভিস কিন্তু অনেক বিগ বেবি, তাহলে কি হবে? আমার সিপিডি হবে, তাই না? এরকম আর কি, কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আমার কি ফল্ট ইন দ্য প্যাসেঞ্জার বা ফিটাল ফ্যাক্টর। এটা খুব ইম্পর্টেন্ট। এটার মধ্যে কি কি আসবে? প্রথম আসবে হচ্ছে বাচ্চার প্রেজেন্টেশন লাই, হ্যাঁ, পজিশন। এটার মধ্যে প্রেজেন্টেশনের মধ্যে কি আসতেছে তোমার? ব্রাউ প্রেজেন্টেশন, তারপরে অক্সিপিটো পোস্টেরিয়র প্রেজেন্টেশন, স্পেশালি ইন প্রাইমারি গ্র্যাভিডাতে এটা বেশি হয়, অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন। আর এমনি সব গ্র্যাভিডাতেই হতে পারে, প্যারাতে হতে পারে ব্রাউ প্রেজেন্টেশনটা। তারপরে মেন্টো পোস্টেরিয়র। হ্যাঁ, তিনটা পজিশন মনে রাখবা তাহলে। হ্যাঁ, একটা হচ্ছে ব্রাউ প্রেজেন্টেশন, অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন, আর হচ্ছে মেন্টো পোস্টেরিয়র পজিশন। লাইটা কি? ট্রান্সভার্স লাই। ট্রান্সভার্স লাই যদি থাকে তাও সেইটা কোনোভাবেই আমাদের ভিটি হবে না। সেখানে যদি আমাদের নর্মাল অনেক ধর পেশেন্ট ট্রান্সভার্স লাইট পেশেন্ট লেবারে চলে গেল, অনেক ইউট্রাইন অ্যাডিকুয়েট, অনেক ইউট্রাইন কন্ট্রাকশন হবে, হতে হতে কি হবে? হয়তো একটা হাত বের হয়ে যাবে, হ্যান্ড প্রোলাপস হয়ে যাবে, কিন্তু নেভার এটা কখনোই নর্মাল ডেলিভারি হবে না, কারণ আমার প্রেজেন্টিং পুরোপুরি ট্রান্সভার্স হয়ে আছে। হ্যাঁ, তাহলে তো কোনোভাবেই এটা হবে না। এই জন্য এইসব ক্ষেত্রে অবস্ট্রাকটেড লেবার ডেভেলপ করে যদি অ্যান্টিনেটালি ডিটেকশন করা না হয়। আচ্ছা, তাহলে ট্রান্সভার্স লাই বললা, আরেকটা হচ্ছে তোমার ইয়ে বলবা বলে বাচ্চা ফিটাল ফ্যাক্টর, সেটার মধ্যে কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য ফিটাস, যেমন হচ্ছে কি হতে পারে? খুব বিগ হেড, হ্যাঁ, হাইড্রোকেফালাস, অথবা হাইড্রক্স ফিটালিসে কি হবে? ফিটাল অ্যাসাইটিস থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে কনজয়েন্ট টুইন, এটা সবসময় তিনটা। তাহলে কি কি আছে? হাইড্রোকেফালাস, হাইড্রপস উইথ ফিটাল অ্যাসাইটিস, তারপরে টুইন, কনজয়েন্ট টুইন। হ্যাঁ, আচ্ছা, আর পজিশনে কি কি বলবো? ট্রান্সভার্স লাই, ব্রাউ প্রেজেন্টেশন, তারপরে কম্পাউন্ড প্রেজেন্টেশন কি হয়? একটা দুই প্রেজেন্টেশন মাথা হেডের সাথে যে কোনো একটা জিনিস থাকে, হ্যান্ড থাকতে পারে বা শোল্ডার থাকতে পারে। হ্যাঁ, কম্পাউন্ড প্রেজেন্টেশনও খুব ইম্পর্টেন্ট, এটাও অবস্ট্রাকটিভ লেবার হয়। ব্রাউ প্রেজেন্টেশন, কম্পাউন্ড প্রেজেন্টেশন, ট্রান্সভার্স লাই, আর হচ্ছে অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন, আর মেন্টো পোস্টেরিয়র। হ্যাঁ, আর কনজেনিটাল ম্যালফরমেশনের মধ্যে কি কি বলছো? হেড বললো হাইড্রোকেফালাস, ফিটাল অ্যাসাইটিস, আর হচ্ছে কনজয়েন্ট টুইন। হ্যাঁ, এছাড়া লক টুইন, টুইনেও সময় ধরো টুইনের দুইটা একটা মাথা একটা মাথার সাথে ই হয়ে লক হয়ে যায়, লক টুইনও তোমার অবস্ট্রাকটিভ লেবার অবস্ট্রাকটিভ লেবার। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, লক টুইন। আচ্ছা, এছাড়া আর কি কি ফ্যাক্টর আছে? বিগ বেবি, বাচ্চা অনেক বড়, মোর দ্যান 4 কেজি, সেক্ষেত্রেও আমাদের কি হবে? এটা একটা কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন তৈরি হবে। হ্যাঁ, সেখান থেকে আমাদের অবস্ট্রাকটিভ লেবার হবে। আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে অবস্ট্রাকটিভ লেবারের আমাদের কি এখানে কেন এটা এত ইম্পর্টেন্ট, কি মরবিড কি চেঞ্জ আমাদের অবস্ট্রাকটিভ লেবারে হয়। হ্যাঁ, প্রথম হচ্ছে একটা চেঞ্জ হবে ইউটেরাসে, আর একটা চেঞ্জ হবে আমাদের কি আমাদের ইউটেরাসের সাথে কি সামনেই থাকে ব্লাডারে একটা বড় ধরনের চেঞ্জ পাওয়া যায়। ইউটেরাসে কি হয় তোমার?
এখানে আমাদের একটা নর্মালি আমার ধরো শুরু হলো নর্মাল ইউট্রাইন লেবার পেইন ইউট্রাইন কন্ট্রাকশন, হ্যাঁ শুরু হলো। তারপরে কি হবে, যখন যদি সেখানে অবস্ট্রাকশন থাকবে, কন্টিনিউয়াস ইউট্রাইন যে কন্ট্রাকশনটা কি হবে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে, তার ইন্টেন্সিটি, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি এগুলো সব আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু যেহেতু অবস্ট্রাকশন সামনে আছে, কি হবে, তোমার প্রোগ্রেস অফ দ্য যে প্রেজেন্টিং পার্ট সাইমালটেনিয়াস হওয়ার কথা সেটা আর হবে না। এখন এটা করতে এই ইন্টেন্সিটি, তখন ইউট্রাসটা কি চাবে, যে সেই অবস্ট্রাকশনটাকে ওভারকাম করে ফিটাস যাতে ডিসেন্ট হয়, এটার জন্য কি হবে, গ্র্যাজুয়াল ইনক্রিজ হতে থাকবে আমার ইউট্রাইন কন্ট্রাকশন। এবং যত বেশি ইউট্রাইন কন্ট্রাকশন বাড়তে থাকবে, আমার রিল্যাক্সেশন ফেজ রিল্যাক্সেশন ফেজটা কমে যেতে থাকবে। তাহলে রিল্যাক্সেশন ফেজে কি হয়, পেশেন্ট বাচ্চা করে, তোমার ইউট্রাল প্লাসেন্টার সার্কুলেশনটা যে বেবিকে সার্কুলেট করে, হ্যাঁ, বা বেবির ইয়েটা হয়, অক্সিজেনেশনটা মেনটেন হয়। কিন্তু যখন আমার এরকম সিভিয়ার এরকম ভিগার একটা কন্ট্রাকশন চলতে থাকবে টু ওভারকাম দ্য অবস্ট্রাকশন, তখন আস্তে আস্তে ফিজিওলজিক্যাল লেবার পেইনটা কি হয়ে যাবে, টনিক কন্ট্রাকশন হয়ে যাবে। তার মানে আমার নর্মাল যেটা ইউট্রাইন কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন ছিল, সেটা না থেকে কি হয়ে গেল, কন্ট্রাকশনটা টনিক কন্ট্রাকশন, এবং উইথ ভেরি ফিউ রিল্যাক্সেশন অর নো রিল্যাক্সেশন, খুব অল্প রিল্যাক্সেশন ফেজ পাওয়া যাবে অথবা পাওয়াই যাবে না। হ্যাঁ, সাথে অ্যাসোসিয়েটেড কি থাকবে, রিট্রাকশন থাকবে। নর্মালি আমাদের কি কন্ট্রাকশন, রিল্যাক্সেশন এন্ড রিট্রাকশন, তাহলে এই যে রিট্রাকশনটা অ্যাসোসিয়েটেড আমাদের নর্মাল যে লেবার প্রসেসের নর্মালি রিট্রাকশন এটা থাকে। রিট্রাকশনটা কি পার্মানেন্ট শর্টেনিং অফ দা মাসেল ফাইবার, হ্যাঁ, ইউটেরাইন মাসেল। তো এই রিট্রাকশন এটা লেবারের একটা স্পেশাল ফেনোমেনন। তো আমার নর্মাল লেবারে রিট্রাকশন হতে থাকবে। রিট্রাকশন হয়ে কি হবে, আপার টনিক কন্ট্রাকশনের জন্য আপার সেগমেন্টটা থিক হয়ে যাবে, আর সাথে সাইমালটেনিয়াস রিট্রাকশনের জন্য কি হবে, লোয়ার সেগমেন্টটা ডাইলেটেড হয়ে যাবে এবং থিনড হয়ে যাবে। রিট্রাকশনের জন্য টেকেন আপ হবে, তো তোমার লোয়ার সেগমেন্টটা আস্তে আস্তে উপরে যে ওটাকে যেটা আমাদের যেটা বার্থ ক্যানাল তৈরি হওয়ার কথা, সেই বার্থ ক্যানালের মতো তৈরি হতে থাকবে। কিন্তু অবস্ট্রাকশন তো আমার রিলিভড হচ্ছে না, যে কারণে একটা ডাইলেটেড, একটা থিনড একটা লোয়ার সেগমেন্ট হবে, যেখানে আমার ওই প্রেজেন্টিং পার্টটা অ্যাকোমোডেট করবে। হ্যাঁ, এখন এইভাবে টনিক ইউট্রাইন কন্ট্রাকশন সাথে যে টনিক ইউট্রাইন কন্ট্রাকশনের আপার সেগমেন্টটা খুব থিক হয়ে যাচ্ছে, তাই না, কন্ট্রাকশনের জন্য। এদিকে আবার কন্টিনিউয়াস রিট্রাকশনের জন্য আমার লোয়ার সেগমেন্টটা কি হচ্ছে, থিনড আউট, ডাইলেটেড হয়ে যাচ্ছে এবং থিনড আউট হয়ে যাচ্ছে। মাঝখানে কি হবে, আপার আর লোয়ার সেগমেন্টের মধ্যে একটা গ্রুপ তৈরি হবে, যেহেতু ওটা থিক আপার সেগমেন্ট, থিন এন্ড ডাইলেটেড লোয়ার সেগমেন্ট। এটাকে বলা হয় রিট্রাকশন রিং বা প্যান্ডেলস রিং। হ্যাঁ, এটা সাধারণত কি হবে, এটা যতই তোমার অবস্ট্রাক্টেড লেবারটা যতই সময় যেতে থাকবে, প্যান্ডেলস রিংটা তখন ততই নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে, মুভ করতে থাকবে উপরের দিকে। যদি সিম্পল একটা কনস্ট্রিকশন রিং থাকে, ধরো অ্যাসিনক্রোনাস একটা কন্ট্রাকশন হয়েছে, ধরো সিনক্রোনাস কন্ট্রাকশন হয়নি লেবারে, একটা কনস্ট্রিকশন রিং তৈরি হয়েছে, সেই রিংটা কখনোই ব্যান্ডেলস রিং এর মতো প্রোগ্রেসিভলি সে মুভ করে উপরের দিকে সেগমেন্টে যাবে না, সে একটা জায়গায় ফিক্স থাকবে। এটা একটা স্পেশাল ক্রাইটেরিয়া, হ্যাঁ, ব্যান্ডেলস রিং এর, যেটা মুভ আপওয়ার্ডস উইথ প্রোগ্রেস। হ্যাঁ, যত সময় যায় প্রোগ্রেস অফ টাইমে এটা আপওয়ার্ডস মুভ করে। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের ইউট্রাসের morbid anatomy during obstetric labor, যে ফর্মেশন অফ এ রিট্রাকশন রিং অর ব্যান্ডেলস রিং কিভাবে হচ্ছে সেটাও তোমাদেরকে বললাম, যে কন্টিনিউয়াস যে এই অবস্ট্রাকশনকে ওভারকাম করার জন্য গ্র্যাজুয়াল ইনক্রিজ হবে ইউটেরাইন কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন। এটার জন্য কি হবে, আপার সেগমেন্টটা থিক হবে এবং লোয়ার সেগমেন্টটা থিন এবং ডাইলেটেড হবে। তখন দুইটা সেগমেন্টের মাঝখানে একটা গ্রুপ হবে, যেটা ব্যান্ডেলস রিং হবে। আচ্ছা, এটার সাথে সাথে কি হবে, ব্লাডারে কিছু চেঞ্জ হবে। হ্যাঁ, ব্লাডারটা কি হবে, প্রেজেন্টিং পার্টটা কি হবে, নেক অফ দা ব্লাডার যে ইউরেথ্রা শুরু হলো। হ্যাঁ, তো নেক অফ দা ব্লাডার এবং ইউরেথ্রা এই জায়গাটাতে প্রেজেন্টিং পার্ট আর পিউবিক সিম্ফাইসিস, দেখো সামনে তুমি অ্যানাটমিটা তুমি একটু ইমাজিন করো, যে প্রেজেন্টিং পার্ট, তার সামনে হচ্ছে আমার নেক অফ দা ব্লাডার ইউরেথ্রা, এবং তার সামনে হচ্ছে আমার পিউবিক সিম্ফাইসিস। এই দুইটার মাঝখানে আমার এই সফট টিস্যু নেক অফ দা ব্লাডার এবং ইউরেথ্রা কি হবে, কম্প্রেসড হবে। কম্প্রেসড হওয়ার জন্য কি হবে, তোমার নর্মাল যে ইউরিন, যে প্যাসেজ অফ ইউরিন, আমার প্যাসেজ অফ ইউরিনটা ইন্টারফেয়ার হবে, হয়ে কি হবে, ইউরিনারি রিটেনশন হয়ে
ব্লাডারটা কি হবে, একটা অ্যাবডোমিনাল অর্গান হয়ে যাবে তখন। আর এই প্রলং কম্প্রেশনের জন্য ইউরেথ্রার নেক অফ দ্য ব্লাডার এবং ইউরেথ্রা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই এটা এবং সাথে কি বেজ অফ দ্য ব্লাডারও তখন অ্যাডেড হবে। যখন আরো বেশি ব্লাডার উপরে উঠে আসবে, তখন বেজ অফ দ্য ব্লাডারও এফেক্টেড হবে। বেজ অফ দ্য ব্লাডার, আচ্ছা, নেক অফ দ্য ইউরেথ্রা আর হচ্ছে ইউরেথ্রা, এরা হচ্ছে কম্প্রেসড হবে ইন বিটুইন দ্য প্রেজেন্টিং পার্ট এন্ড দ্য পিউবিক সিম্ফাইসিস। তো এইভাবে প্রলং কম্প্রেশনে কি হবে, এখানে ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, মনে হয়ে যাবে কি হবে, অ্যাভাসকুলার, প্রথমে অ্যাভাসকুলার বা ইসকিমিক নেক্রোসিস হবে। ইসকিমিক নেক্রোসিস, হ্যাঁ, এই ইসকিমিক যে কোনো নেক্রোস টিস্যু কি হয়, সাইট অফ ইনফেকশন। এই ইসকিমিক নেক্রোসিস যখন ইনফেক্টেড হয়ে স্লাফট আউট হবে 7 to 10 days আফটার এই তোমার ইভেন্ট, সাধারণত কি হয়, স্লাফট হয়ে এটা একটা ফিস্টুলা তৈরি করে, যেটা অবস্ট্রাক্টেড লিভারের একটা খুবই খুবই ট্রাজিক একটা রিমোট আউটকাম। হ্যাঁ, খুবই ট্রাজিক। এটা একটা ফিমেলের লাইফের জন্য একটা ফিস্টুলা খুবই, কারণ অনেক সময় ফিস্টুলা গুলো এমন পজিশন বা এমন সাইজের থাকে যেটা রিপেয়ার করার পরেও সে কমপ্লিট, সে মানে প্রিভিয়াস স্টেজে সে ফিরে আসতে পারে না, তখন পেশেন্টের আজীবন এই ফিস্টুলা নিয়ে পেশেন্ট করতে হয়, সার্ভাইভ করতে হয়। এজন্য এটা ব্লাডার কমপ্লিকেশনটা খুবই একটা মরবিড কমপ্লিকেশন। হ্যাঁ, তাহলে আমাদের ইউটেরাসে আমরা কি শিখছি, ইউটেরাসে তাহলে আমাদের ব্যান্ডেল স্ট্রিং, আর ব্লাডারে কি হচ্ছে আমাদের বেজ অফ দ্য ব্লাডার, নেক অফ দ্য ইউরেথ্রা, নেক অফ দ্য ব্লাডার এবং ইউরেথ্রা, এটা কম্প্রেসড হয়ে এখানে ফিস্টুলা ফর্মেশন হতে পারে। এই দুটো হচ্ছে আমাদের মরবিড চেঞ্জ অফ দ্য ইউটেরাস এন্ড ব্লাডার। আচ্ছা, এখন তোমাকে জানতে হবে যে একটা অবস্ট্রাকটিভ লিভার পেশেন্ট তোমার কাছে কিভাবে আসবে। তুমি যখন একটা ইন্টার্নশিপে যাবা, একটা করবা, ইমার্জেন্সি হ্যান্ডেল করবা অবস্টাইনিতে, তো এখানে খুবই কমন ইমার্জেন্সি আমি বলবো অবস্ট্রাকটিভ লিভার আসে সাধারণত হোম ট্রায়াল হয়ে। এখনো আমাদের দেশে হোম ডেলিভারিকে অনেকেই প্রেফার করে এবং হোম ট্রায়াল হয়ে অনেক মা এইভাবে আমাদের ইমার্জেন্সি লেবার রুমে অ্যাটেন্ড করে। তো পেশেন্ট কিভাবে আসবে, দেখা যাবে সিভিয়ার একটা পেশেন্ট যখন আসবে, পেশেন্টটা খুব অ্যাংশাস লুকিং থাকবে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, আর কারো থেকে একটা ডাল একটা পেইনও হতে পারে। এরকম ইউজুয়ালি খুব সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এবং একটা অ্যাংশাস লুকিং একটা পেশেন্ট আসবে, যাকে তুমি যখন এক্সামিন করতে যাবা দেখবা পেশেন্ট খুবই ডিহাইড্রেটেড। হ্যাঁ, আচ্ছা, তারপরে তখন এটা হচ্ছে তোমার জেনারেলি তুমি দেখলা পেশেন্টকে, পালস বিপি দেখবা, পালস কি হয়, ট্যাকিকার্ডি, সাধারণত যদি পেশেন্ট শকে থাকে তো ট্যাকিকার্ডিয়া থাকতে পারে অথবা নর্মাল পালস থাকতে পারে যদি আর্লি স্টেজে পেশেন্ট আসে, আর্লি স্টেজ অফ অবস্ট্রাকটিভ লিভার। তারপরে ব্লাড প্রেশারও তাই, নর্মালও পেতে পারো, অথবা যদি পেশেন্ট রাপচার ইউটারাস থাকে বা কোনো সেপটিক শকে থাকে তাহলে তুমি লো ব্লাড প্রেশারও পেতে পারো। হ্যাঁ, টেম্পারেচার কি থাকবে, টেম্পারেচার যদি থাকে, সেপসিস থাকে, দেয়ার মে বি রেজ টেম্পারেচার, হ্যাঁ, এটা থাকতে পারে। তাহলে তুমি কি দেখলা, পালস, বিপি, টেম্পারেচার, রেসপিরেশনটাও ইম্পর্টেন্ট। সাধারণত দেখা যায় এদের হারিড রেসপিরেশন থাকে। হ্যাঁ, যদি পেশেন্ট শকে থাকে, হারিড র্যাপিড রেসপিরেশন থাকে। আচ্ছা, এখন আমরা কি করব, অ্যাবডোমিনাল এক্সাম, প্রথমে জেনারেল এক্সামিনেশন করলাম, পরে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যাব। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি হবে, তুমি যখনই পেটটাতে হাত দিবা, একটা হার্ড টনিক্যালি কন্ট্রাক্টেড ইউটেরাস থাকবে। হ্যাঁ, যেটা টেন্স এবং টেন্ডার, ইউটেরাসটা টেন্ডার থাকবে, কিন্তু বোথ আপার লোয়ার সেগমেন্টই টেন্ডার থাকবে। আপার সেগমেন্টটা হচ্ছে একদম কন্ট্রাক্টেড টনিক্যালি, আর লোয়ার সেগমেন্টটা কি থাকবে, একটু ডাইলেটেড লোয়ার সেগমেন্ট থাকবে। মাঝখানে আমরা ব্যান্ডেল স্ট্রিংটাও পেতে পারি। হ্যাঁ, তাহলে কি থাকবে, ইউটেরাসটা টেন্স, টেন্ডার, এবং there may be a bandle string in between the upper segment and lower segment. ফিটাল পার্টসটা এত টনিক্যালি কন্ট্রাক্টেড থাকলে কি ফিটাল পার্টস ফিল করতে পারবা না, তাহলে ফিটাল পার্টস ইজ ভেরি হার্ড টু ফেল। হ্যাঁ, খুবই সাধারণত ফিল করা যায় না, ডিফিকাল্ট টু ফেল। হ্যাঁ, ফিটাল পার্টস গুলো। তারপরে আমরা কি দেখলাম, হ্যাঁ, হাত দিয়ে, তারপরে আমরা কি অসকালটেশন করলাম, কানে ফিটাল হার্ট সাউন্ড ইউজুয়ালি ইনঅডিবল, সাধারণত ফিটাল হার্ট সাউন্ড ভাবে পাওয়া যায় না, কারণ অধিকাংশ ক্ষেত্রে লেট আসে এবং সাধারণত ইন্টারফারেন্ট ফিটাল ডেথ হয়ে যায় মোস্ট অফ দ্য কেসেস। আর কিছু ক্ষেত্রে ফিটাল হার্ট মে বি অডিবল এন্ড দ্যাট ইজ ফিবল এন্ড ইরেগুলার ফিটাল হার্ট রেট। হ্যাঁ, এরকম পেয়ে থাকি। এরপরে আমরা কি করে চলে যাব ভ্যাজানাল এক্সামিনেশনে। ভ্যাজানাল এক্সামিনেশনে কি হবে,
তুমি ওখানেই তুমি দেখতে পাবা ভালভাটা ইডিমেটাস ভালভা, হিস্ট্রি অফ যে হ্যান্ডলিং ইন দ্য হোম হ্যান্ডলিং, সেটা তুমি ওখানেই দেখতে পাবা। হ্যাঁ, ইডিমেটাস ভালভা। তারপরে হচ্ছে সার্ভিক্স, সার্ভিক্সটাও থাকবে থিক ইডিমেটাস লুজলি অ্যাপ্লাইড টু দ্য প্রেজেন্টিং পার্ট। আমাদের একটা নর্মাল ডেলিভারিতে যেটা খুব সুন্দরভাবে ইয়ে থাকে, নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে, তাদের কি থাকে প্রেজেন্টিং পার্টের উপর সার্ভিক্সের লিপটা খুব ওয়েল অ্যাপ্লাইড থাকে, এখানে তা থাকবে না। যেহেতু ম্যাল পজিশন এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দেখা যাবে লুজলি থিক ইডিমেটাস সার্ভিসটা লুজলি হ্যাং হয়ে আছে তোমার প্রেজেন্টিং পার্টের উপর। হ্যাঁ, থিক ইডিমেটাস লুজলি অ্যাপ্লাইড সার্ভাইকাল লিপ ওভার দ্য প্রেজেন্টিং পার্ট। হ্যাঁ, তারপরে এরপরে কি হবে, সাথে কি হবে, প্রেজেন্টিং পার্টে ইম্প্যাক্টেড থাকবে তোমার ইসের ভিতরে, ইন দ্য পেলভিস ইম্প্যাক্টেড, আর সেটা রাপচার মেমব্রেন থাকবে। এটা হচ্ছে তোমাদের, আর স্টেশন তোমার নিচেও থাকতে পারে, একটা আউটলেটেও থাকতে পারে, অথবা হাই আপ, স্টেশনটা হাই আপও হতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড কোন স্টেজে তোমার কাছে আসছে। আচ্ছা, এরপরে তুমি কি করবা, পেশেন্ট তখন তোমাকে এটা ডায়াগনোসিস, পেশেন্টের হিস্ট্রি নিয়ে তুমি ডায়াগনোসিস করবা যে এটা কতক্ষণ লেবার পেনে ছিল পেশেন্ট, মোর দ্যান 12 আওয়ার্স, সাধারণত দেখা যায় 18 আওয়ার্স এর বেশি লেবার পেন থাকে, এবং হোম হ্যান্ডলিং এর হিস্ট্রি দিবে পেশেন্টকে, সাথে তোমার এই সাইন গুলো থাকবে। হ্যাঁ, যে এগুলো সাইন গুলো, ক্লিনিক্যাল ফিচার্স গুলো ভালো করে একটু দেখবা। হ্যাঁ, এগুলো লাগবে। আচ্ছা, এরপরে তুমি কি করবা, পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবা, একটা অবস্ট্রাকটেড লেবারের পেশেন্ট যে আসছে তাকে কি করে ম্যানেজ করবা। প্রথমে কি আমার পেশেন্টকে রিসাসিটেশন করতে হবে। একটা প্রথমেই হচ্ছে এক্সক্লুড করে নিতে হবে যে পেশেন্টের কোনো রাপচার ইউটেরাস আছে কিনা, এটা তোমাকে খুব ভালোভাবে এটা এক্সক্লুড করতে হবে। রাপচার ইউটেরাস, আমরা রাপচার ইউটেরাসে যখন যাব তখন আমরা ডিটেইলস জানবো যে রাপচার ইউটেরাস তুমি কিভাবে এক্সক্লুড করবা। তো এরপরে হচ্ছে তুমি কি করবা, রাপচার ইউটেরাস এক্সক্লুড করবা, করেই তুমি সঙ্গে সঙ্গে পেশেন্টকে একটা আইভি ফ্লুইড, আমরা যেহেতু পেশেন্টের ডিহাইড্রেশন থাকে, আমরা সঙ্গে সঙ্গে একটা আইভি চ্যানেল ওপেন করব, আইভি চ্যানেল ওপেন করে ব্লাড পাঠাবো, ক্রস ম্যাচিং এবং সাম নেসেসারি ইনভেস্টিগেশন। কি কি নেসেসারি ইনভেস্টিগেশন তুমি এখানে পাঠাবা অবস্ট্রাকটেড লিভারে, সিবিসি, ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং করলা, সাথে কি হবে তোমার যেহেতু এদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, সেরাম ইলেকট্রোলাইটস পাঠাবা, সেরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, আর হচ্ছে তোমার সেরাম কিটোন বডিজ বা ইউরিনারি কিটোন বডিজ আমরা পাঠাবো। আচ্ছা, এরপরে কি হবে, তুমি ব্লাড পাঠিয়ে দিলা ইনভেস্টিগেশনের জন্য, এরপরে পেশেন্টকে আইভি কোন টাইপের ফ্লুইড দিয়ে তোমরা ইয়ে করবা, রিসাসিটেট করবা, আইসোটনিক ফ্লুইড, লিঙ্গার ল্যাকটেট সলিউশন দিয়ে আমরা ইয়ে করবো, যেখানে আমার ইলেকট্রোলাইটস আছে, ইলেকট্রোলাইটস কন্টেনিং, ওখানে ল্যাকটেট আরো অনেক ইলেকট্রোলাইটস আছে, সোডিয়াম, পটাশিয়াম, সবকিছু লিঙ্গার ল্যাকটেট দিয়ে আমরা পেশেন্টকে ইয়ে করবো, প্রথমে একটা রানিং আইভি ফ্লুইডস দিব। হ্যাঁ, আচ্ছা, এরপরে ফ্লুইড ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স কারেকশন করলা, সাথে কি করলা, এবং সঙ্গে সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিবা, কারণ এইসব পেশেন্টের রাপচার মেমব্রেন থাকে এবং এদের ইনভারিয়েবলি অল দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সেপসিস। হ্যাঁ, কাজে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিব, আর এদিকে কন্টিনিউয়াস ক্যাথেটার, একটা ফলিস ক্যাথেটার করে দিব, কারণ এদের সাধারণত সবারই ইনভারিয়েবলি ব্লাডার নেক অবস্ট্রাকশন থাকে, জন্য সবসময় অবস্ট্রাকটেড লিভারে ক্যাথেটারাইজেশন মাস্ট, এবং সেটা কি ধরনের ক্যাথেটারাইজেশন, কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি কি করবে, এরপরে চলে যাবে অবস্টেট্রিক ম্যানেজমেন্টে চলে যাবে। জেনারেল ম্যানেজমেন্টটা খুব ভালো করে জানতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি হবে, কারেকশন অফ ডিহাইড্রেশন, বলবো যে ওপেনিং অফ এন আইভি চ্যানেল, ব্লাড সেন্ট ফর গ্রুপিং, ক্রস ম্যাচিং এন্ড আদার্স নেসেসারি ইনভেস্টিগেশন। তারপরে আমি কি করব, correction of the dehydration by Ringer's lactate solution, broad spectrum antibiotic, continuous catheterization। আচ্ছা, এরপরে আমি কি করব, স্পেশাল ম্যানেজমেন্টে যাব। হ্যাঁ, স্পেশাল ম্যানেজমেন্টে কি হবে, প্রথমেই বলছি অবস্ট্রাকটিভ ম্যানেজমেন্ট করার আগে সবার আগে এক্সক্লুড করে নিতে হবে যে দেয়ার ইজ নো রাপচার। হ্যাঁ, রাপচারটাকে এক্সক্লুড করতে হবে, এবং সেখানে কোন স্টেজ অফ লেবারে তোমার পেশেন্ট আসছে। যদি আর্লি অবস্ট্রাকটেড লেবারে আসে, যেমন ধরো যে আর্লি ফিটাল হার্ট পাওয়া যাচ্ছে, খুব ফিউ আওয়ার্স অবস্ট্রাকশন, তাহলে সিজারিয়ান সেকশন হচ্ছে আমাদের চয়েস অফ টার্মিনেশন অফ ডেলিভারি। হ্যাঁ, টার্মিনেশন অফ প্রেগনেন্সি, সরি,
টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, সিজারিয়ান সেকশন। কিন্তু যদি এমন হয় যে খুবই লেটে আসছে এবং বাচ্চা ডেড, অবস্টার ইয়েটা প্রেজেন্টিং পার্টটা একদম লো ডাউন হয়ে আছে, যেটা আমি চাইলে একটু ইয়ে আমি অবস্ট্রাকশনটাকে রিলিফ করতে পারলে হেডটাকে আমি যদি একটা ডিস্ট্রাকটিভ অপারেশনের মাধ্যমে ক্রেনিওটমি করতে পারি তাহলে আমাদের বাচ্চা ডেলিভার করা যাবে। এরকম যদি হয় তাহলে আমরা ডিস্ট্রাকটিভ অপারেশন, হ্যাঁ, এভাবে একটা ব্যালেন্স একটা ডিসিশন করতে হবে। বলবো এটা ডিপেন্ড করে কিসের উপর, ম্যাটারনাল কন্ডিশন এবং ফিটাল কন্ডিশনের উপরে, ঠিক আছে, এই দুটোর উপর নির্ভর করে আমরা ডিসিশনটা নিব। তাহলে হচ্ছে একটা করতে পারি আমরা, তাহলে কি করতে পারি, একটা হচ্ছে আমরা যদি বাচ্চা আর্লি অবস্ট্রাকটিভ লেবারে আসে, ফিটাসও ভালো থাকে, আমরা সিজারিয়ান সেকশন ইজ দ্য চয়েস অফ ট্রিটমেন্ট, হ্যাঁ। আর যদি দেখা যায় যে সেটা ইয়েতে আছে, অবস্ট্রাকশনটা একদম আউটলেট অবস্ট্রাকশন, তাহলে আমরা চেষ্টা করব যে আউটলেট অবস্ট্রাকশন এবং ফিটাল অ্যালাইভ, তাহলে হচ্ছে আউটলেটে হেড আটকায় আছে, ফিটাস অ্যালাইভ, তাহলে আমরা ফরসেপ এক্সট্রাকশন করব। যদি অ্যালাইভ ফিটাস থাকে, আর ডেড ফিটাস থাকে তাহলে আমরা কি করব, আমরা ক্রেনিওটমি ডিস্ট্রাকটিভ অপারেশনে যাব। আচ্ছা, এটা খুবই, এটা তোমরা তো ছোট, তোমাদের জন্য আসলে অপারেটিভ ইয়ে কি বলে ম্যানেজমেন্টটা বোঝা একটু কঠিন, ইন্টার্নশিপে গেলে বুঝতে পারবা। এটা হচ্ছে ডিপেন্ড করে বলবা, হ্যাঁ, যে আর্লিতে আসলে যদি ফিটাস ভালো থাকে এবং আর্লি ফেজ অফ দ্য অবস্ট্রাকটিভ লিভারে আসে তো আমরা সিজারিয়ান সেকশনই করব। আর যদি বাচ্চার ইনভ্যারিয়েবলি ডেড থাকে এবং হেড একদম লো ডাউন থাকে তাহলে আমরা এটা ডিস্ট্রাকটিভ অপারেশনের জন্য এটা রাখবো, ইয়ে করবো, আমরা ট্রাই করবো, হ্যাঁ। আর যদি ফিটাস অ্যালাইভ এবং লো ডাউন হেড আউটলেট, জাস্ট ইট ইজ এট দ্য আউটলেট অবস্ট্রাকশন, তাহলে আমরা অ্যালাইভ ফিটাস হলে আমরা ফরসেপ এক্সট্রাকশন করবো, হ্যাঁ। আর কতদিন অবস্ট্রাকটিভ লেবারে ক্যাথেটার কতদিনের জন্য রাখবো, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 14 ডেজ, হ্যাঁ, অ্যাটলিস্ট 14 ডেজ, প্রয়োজনে 21 ডেজ। যদি ব্লাডার খুব বেশি ইয়ে থাকে, ব্লাডার ইনজুরি হয়ে যায়, ব্লাডারে কোনো স্টিচ লাগে, তাহলে আমরা 21 ডেজ পর্যন্ত রাখবো। এই জন্য বলবো যে 14 to 21 ডেজ আমরা রাখবো, হ্যাঁ, অ্যাকর্ডিং টু সিচুয়েশন অফ দ্য ব্লাডার এবং অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি অফ দ্য অবস্ট্রাকশন, 14 to 21 ডেজ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন অবস্ট্রাকটিভ লেবারের কি কি আরেকটা চয়েস আছে, সিমফাইসিওটমি, যেটা আমরা আসলে প্র্যাকটিস করি না, হ্যাঁ, সিমফাইসিওটমি মানে যে সিমফাইসিসটাকে ওখানে একটা সিমফাইসিসটাকে ইয়ে করে ওখানে সিমফাইসিওটমি করে অবস্ট্রাকশন পেলভিস যে ডায়ামিটার, ইনলেট ডায়ামিটারটাকে ইয়ে করা হয়, ইনক্রিজ করা হয়, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের দেশে প্র্যাকটিস হয় না সিমফাইসিওটমিটা। আচ্ছা, কেন অবস্ট্রাকটিভ লেবারটা এত ইম্পর্টেন্ট, হ্যাঁ, কিছু খুব খারাপ কিছু ইফেক্টস আছে, কি মাদারের উপরেও আছে, ফিটাসের উপরেও আছে। মাদার্স কিভাবে মাদারকে এফেক্ট করে খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা তোমাদেরকে বোর্ড ভাইপাতে ইনভ্যারিয়েবলি জিজ্ঞেস করে অবস্ট্রাকটিভ লেবার থেকে, হ্যাঁ। প্রথমে হচ্ছে মায়ের কি হতে পারে, মা হচ্ছে ডিহাইড্রেশন। কেন ডিহাইড্রেশন হয় মায়ের বলতো, এই প্রলং যে লেবারে আছে, পেশেন্ট অ্যাক্টিভ লেবারে অনেকক্ষণ ধরে থাকে, তখন কি হয়, ঠিক মতো ইনটেক হয়, দ্যার ইজ ডিক্রিজ ইনটেক অফ ফ্লুইড, হ্যাঁ, ওয়াটার ফ্লুইড ডিক্রিজ ইনটেক। আরেকটা কি হয়, অনেক ইনক্রিজ, এই যে এত কন্ট্রাকশন, এত কিছু ইনক্রিজ মাসকুলার অ্যাক্টিভিটি, হ্যাঁ, এগুলোর জন্য কি হয়, একদিকে হচ্ছে তোমার অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক হচ্ছে না, আর এদিকে তোমার ইনক্রিজ মাসকুলার অ্যাক্টিভিটি, দুটো মিলাই পেশেন্টের সিভিয়ার ডিহাইড্রেশন ডেভেলপ করে, হ্যাঁ। এই ডিহাইড্রেশন থেকে দেখা যায় রেনাল শাটডাউনও হতে পারে, এত বেশি ডিহাইড্রেশন হয় অবস্ট্রাকটিভ লিভারে। তারপরে কি হয়, ফ্লুইড তাহলে ডিহাইড্রেশন গেল, তারপরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকতে পারে, তাই না। কারণ কি হয়, এদেরকে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। কেন মেটাবলিক অ্যাসিডোসিস হয়, কারণ হচ্ছে এই যে এত ইউটেরাস উইদাউট রিল্যাক্সেশন, আমার যে কন্টিনিউয়াস যে টনিক কন্ট্রাকশন, এখানে কি হয়, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়ে এর অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড হয়, তো ল্যাকটিক অ্যাসিড হয়ে কি হয়, মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে ডিহাইড্রেশন, মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ঠিক আছে। হাইপোনাট্রিমিয়া হতে পারে, হাইপোক্যালিমিয়া হতে পারে, সেটা হচ্ছে ডিপেন্ড করবে তোমার ইসের উপর, কি মানে মেটাবলিক ডিরেঞ্জমেন্ট কেমন আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আরেকটা কি বলে, এই যে দীর্ঘক্ষণ
পেশেন্ট লেবারে আছে, রিপিটেড ভ্যাজানাল এক্সামিনেশন, তারপরে হোম হ্যান্ডলিং, এগুলোর জন্য কি হবে আমার জেনিটাল সেপসিস হবে। হ্যাঁ, তাহলে প্রথমে ডিহাইড্রেশন, মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে জেনিটাল সেপসিস, এবং সাথে জেনারেলাইজ সিস্টেমিক সেপসিসও হতে পারে, সেপ্টিসেমিয়া। হ্যাঁ, তারপরে কি হতে পারে ইনজুরি টু দ্য জেনিটাল ট্র্যাক্ট বা বার্থ ক্যানাল ইনজুরি। হ্যাঁ, কিভাবে হয় এটা, বার্থ ক্যানাল ইনজুরি সব রকমের হতে পারে। একটা হতে পারে মাল্টিপ্যারা পেশেন্টদের রাপচার ইউটেরাস হতে পারে, এছাড়া সার্ভাইকাল টিয়ার হতে পারে, ভ্যাজাইনাল টিয়ার থাকতে পারে। হ্যাঁ, যে কোনো তোমার জেনিটাল ট্র্যাক্ট যেটা, এখানে যে কোনো ট্রমা হতে পারে এখানে ইনজুরি। হ্যাঁ, ডিউরিং ডেলিভারি, অ্যাটেম্প টু ডেলিভারি, এটা হচ্ছে আমার ইয়ে হতে পারে ট্রমা, বার্থ ক্যানাল ট্রমা। হ্যাঁ, তারপরে তুমি আইদার সিজারিয়ান সেকশন করলা বা তুমি ভ্যাজাইনালি টার্মিনেট করলা, যেটা তোমার করো না কেন, তারপরে কি হতে পারে পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে। খুব ইম্পর্টেন্ট। কেন পোস্টপার্টাম হেমোরেজ হয়? কারণ হচ্ছে এই যে দীর্ঘক্ষণ অ্যাটনিক স্টেটে ছিল আমাদের ইউটেরাসটা, সেটা কি এক্সস্টেড হয়ে যায়, এক্সস্টেড হয়ে সে ইয়ে করে, কি বলে, এরপরে যখন পোস্ট অপারেটিভ পিরিয়ডে যায় পেশেন্ট আর সেই এক্সস্টেড হওয়ার জন্য আর টনিসিটিটা থাকে না, টনিসিটিটা না থাকার জন্য অ্যাটনিক পিপিএইচ হয়। এটা কি হতে পারে যদি আমি ইগনোর করি, কোনো ওভারলুক হয়ে যায় কোনো ট্রমা, বার্থ ক্যানেল, সেখান থেকে ট্রমা থেকে, তাহলে একটা হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট ট্রমা থেকে হতে পারে, আর একটা অ্যাটনিক ইউটেরাস থেকে পিপিএইচ হতে পারে। এটাও ভালো করে মানে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি কি বলবো আমরা? ডিহাইড্রেশন, তারপরে মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে জেনিটাল সেপসিস, ইনজুরি টু দ্য জেনিটাল ট্র্যাক্ট, ঠিক আছে, ইনক্লুডিং রাপচার ইউটেরাস, রাপচার ইউটেরাসটা মিস করবা না কিন্তু, ইনক্লুডিং রাপচার ইউটেরাস, তারপরে পোস্টপার্টাম হেমোরেজ। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে তোমার ইমিডিয়েট কমপ্লিকেশন। রিমোট কমপ্লিকেশন কি কি হতে পারে? রিমোট কমপ্লিকেশনের মধ্যে আসবে জেনিটো ইউরিনারি ফিস্টুলা। আমরা ব্লাডার অ্যানাটমিটা পড়লাম না, যে কি মরবিড অ্যানাটমি হয়, তো এখানে জেনিটো ইউরিনারি ফিস্টুলা হবে একটা। আরেকটা হতে পারে পিছনে যদি রেকটাম ইয়ে হয়, কম্প্রেসড হয়, ইয়ে দিয়ে প্রেজেন্টিং পার্ট এবং স্যাক্রাম দিয়ে রেকটাম, তাহলে হবে হচ্ছে আমার রেক্টোভ্যাজানাল ফিস্টুলাও হতে পারে। তাহলে জেনিটো ইউরিনারি ফিস্টুলা অথবা রেক্টোভ্যাজানাল ফিস্টুলা। আর তারপরে এই যে তোমার ভ্যাজাইনাল ট্রমা, তারপরে ইনফেকশন, এগুলো থেকে কি হতে পারে আমার ভ্যাজাইনাল, খুব ইম্পর্টেন্ট, এটা হয়তোবা পেশেন্ট বেঁচে যায় কিন্তু হোল লাইফ সাফার করে, ভ্যাজাইনাল স্টেনোসিস। হ্যাঁ, তাহলে একটা ফিস্টুলা হতে পারে, ভ্যাজাইনাল স্টেনোসিস হতে পারে। আর যদি খুব পিপিএইচ হয়, পিএইচ হওয়ার জন্য কি হয়, শিহান্স সিনড্রোম হতে পারে, শিহান্স সিনড্রোম হয়ে কি হতে পারে, সেকেন্ডারি অ্যামেনোরিয়া হয়ে যেতে পারে। হ্যাঁ, তো রিমোটে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জেনিটো ইউরিনারি ফিস্টুলা এবং রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলা, আর হচ্ছে তোমার ভ্যারিয়েবল ডিগ্রি অফ ভ্যাজাইনাল স্টেনোসিস, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাচ্চা কি হতে পারে? বাচ্চাটাও খুব ইম্পর্টেন্ট। এই যে টনিক্যালি কন্ট্রাকশন এবং অনেক রিট্রাকশন হতে থাকে, এটার জন্য কি হয়, ফিটাল অ্যাসফিক্সিয়া হয়। টনিক্যালি কন্ট্রাকশনের জন্য কি হয়, আমার ইউটেরোপ্লাসেন্টাল যে সাইটটা ওরকম সিভিয়ার কন্ট্রাকশন হয়ে কি হয়, ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশনটা ইম্পেয়ার্ড হয়, ইম্পেয়ার্ড সাপ্লাই টু দ্য ফিটাস। হ্যাঁ, তখন কি হয়, সেটা থেকে আমার ফিটাল অ্যাসফিক্সিয়া হয়, ফিটাল অ্যাসফিক্সিয়া। হ্যাঁ, তারপরে কি হয়, ফিটাল অ্যাসফিক্সিয়ার জন্য কি হবে, ফিটাল হাইপোক্সিয়া হবে, অক্সিজেন কম থাকবে, সেখান থেকে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, সাথে মায়েরও মেটাবলিক অ্যাসিডোসিস, সেখানেও থেকেও ফিটাল অ্যাসিডোসিস। তাহলে মায়েরও মেটাবলিক অ্যাসিডোসিস হয়, ফিটাসেরও কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়। কেন ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়? ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয় হচ্ছে তোমার কি হয়, সেখানে সুপার মোল্ডিং হয় তোমার হেড, কি হয়, ক্যাপুট, এটা একটু মিস করে গেছি তোমাদেরকে। হেডে বাচ্চার কি পাবা, মোল্ডিং অফ দা হেড পাবা এবং ক্যাপুট ফর্মেশন পাবা পিবি এক্সামিনেশনে। হ্যাঁ, হেডে ফিটাল যদি হেড যখন প্রেজেন্টিং থাকে তখন কি হয়, তোমার ক্যাপুট ফর্মেশন থাকে আর সুপার মোল্ডিং হয়, সিভিয়ার ডিগ্রি অফ মোল্ডিং, সাথে হচ্ছে ক্যাপুট ফর্মেশন, খুব ইম্পর্টেন্ট এটা হেড চেঞ্জ। ওটা তোমাকে আরেকবার আমি এটা ক্লিনিক্যাল ফিচার্সটা আরেকবার বলে দিব তোমাদেরকে। আচ্ছা, তারপরে হচ্ছে সাথে কি হয়, বাচ্চার এই যে প্রলং যে বাচ্চা এভাবে রাপচার মেমব্রেন হয়ে আছে, এটার জন্য বাচ্চারও, মায়েরও যেমন ইনফেকশন হয়, বাচ্চারও ইনফেকশন হয়, কোরিওআমনিওনাইটিস থাকে, মায়েরও কোরিওআমনিওনাইটিস হয়, আর বাচ্চার ফিটাল ইনফেকশন হয়। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলো রে।
ম্যাম হচ্ছে মানে যে কোনো অবস্ট্রাকটিভ লেবারের ক্ষেত্রে কি ম্যাম হচ্ছে মোল্ডিং আর ওই যে ইয়ে হয় নাকি, ওই যে কি বল সিভিয়ার ডিগ্রি অফ, যে কি বলছিলেন যে ম্যাম ক্যাপুট? হ্যাঁ হ্যাঁ, যে কোনো মোটামুটি যে কোনো যদি হেড তোমার প্রেজেন্টিং পার্ট থাকে তো তোমার ইয়ে হবে, কি বলে, তোমার মোল্ডিং এবং ইয়ে থাকবে, ক্যাপুট থাকবে, ভ্যারিয়েবল ডিগ্রি। কারো ক্যাপুট অ্যাকর্ডিং টু অবস্ট্রাকশন ক্যাপুট তাদের কারোর 1+ থাকবে, কারোর 2+ থাকবে, বা সিভিয়ার ক্যাপুট থাকবে, কিন্তু থাকবে, অলমোস্ট থাকে। এটা মোটামুটি বলতে পারো ইনভ্যারিয়েবলি থাকে। এটা বলতে হবে, তোমার ক্লিনিক্যাল ফিচার্স এটা আসবে যখন ভ্যাজিনাল এক্সামিনেশনে তুমি মোল্ডিং এবং ক্যাপুট এটা বলতে হবে। আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করবার ইয়ে ওকে, একটা ওভারভিউ আরেকবার বলে দিব সবই, হ্যাঁ, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমাদের কি অবস্ট্রাকটিভ লেবারটা খুবই একটা মরবিড একটা অবস্ট্রাকটিক্যাল কন্ডিশন, তাই না? তাহলে আমরা এখানে কি করব, আমরা কি চাইবো, অবস্ট্রাকটিভ লেবার যাতে না হয়, প্রিভেনশন। হ্যাঁ, আমরা এটা প্রিভেনশন চাইবো, খুব ইম্পর্টেন্ট প্রিভেনশন। কেন বলো? কারণ হচ্ছে যে ডিজিজ দিয়ে আমার এত মরবিডিটি এবং এত মর্টালিটি, সেটাকে আমাকে সেটা হওয়ার থেকে প্রিভেন্ট করাই ভালো। সেই ইভেন্টটা হওয়ার থেকে আমরা সেই ইভেন্টটাকে প্রিভেন্ট করব। কিভাবে প্রিভেন্ট করব? দুই ভাবে করব, একটা অ্যান্টিন্যাটাল আর একটা হচ্ছে ইন্টারন্যাটাল। অ্যান্টিন্যাটালে কিভাবে আমরা প্রিভেন্ট করব? যদি রেগুলার অ্যান্টিন্যাটাল চেকআপ করতে এনকারেজ করতে হবে, এবং অ্যান্টিন্যাটালি আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কারো কোনো মায়ের কন্ট্রাক্টেড পেলভিস আছে কিনা, তারপরে তার কোনো বিগ বেবি ফিটাল কিছু যে ফ্যাক্টর, বিগ বেবি, ট্রান্সভার্স লাই, এগুলো তো আমরা কম্পাউন্ড প্রেজেন্টেশন, এগুলো কি আমরা আল্ট্রাসোনোগ্রামে আমরা এটাকে ইয়ে করে ফেলতে পারি, আমরা আইডেন্টিফাই করতে পারি, তাই না? তাহলে আমরা এগুলো বিভিন্ন ধরনের ম্যাল প্রেজেন্টেশন। হ্যাঁ, তাহলে আমরা কি হবে, অ্যান্টিনাটাল ডিটেকশন অফ দা ফ্যাক্টরস, কি বাই রেগুলার অ্যান্টিনাটাল চেকআপ কি কি ফ্যাক্টরস তুমি ডিটেকশন করতে পারবা। একটা হচ্ছে বিগ বেবি, তারপরে কন্ট্রাক্টেড পেলভিস, ম্যাল প্রেজেন্টেশন, হ্যাঁ, আর ম্যাল পজিশন। ঠিক আছে, এগুলো আমরা অ্যান্টিনাটালি ডিটেক্ট করে তাদেরকে আমরা বলবো যে যেসব মায়েদের এগুলো ডিটেকশন হবে তাদেরকে তখনই আমরা অ্যালার্ট করবো যে আপনার এই সমস্যা আছে এবং আপনার নর্মাল ডেলিভারি আপনার জন্য, আপনার হসপিটাল ডেলিভারি করতে হবে। এটাই তাকে আগে বলে দিতে হবে যে আপনার ডেলিভারিটা হসপিটাল ডেলিভারি। তখন তার আমি বলে দিব না যে তুমি অবস্ট্রাকশন হবে, তোমার সিজার লাগতে পারে, এগুলো বলবো না। আমরা বলবো আপনার যেহেতু সমস্যা আছে আপনার জন্য হসপিটাল ডেলিভারি মাস্ট, এটাই পেশেন্টকে ওয়ার্ন করতে হবে অ্যান্টিনেটাল চেকআপে, যে সে অবশ্যই তার সমস্যা তাকে জানাই দিতে হবে এবং তার হসপিটাল ডেলিভারি প্রয়োজন, এটা তাকে ওয়ার্ন করতে হবে। হ্যাঁ, এটা অ্যান্টিনেটালি। আচ্ছা, ইন্টারনেটালি কি করবা তোমরা, খুব ইম্পর্টেন্ট। ইন্টারনেটালি যখনই কোনো একটা লেবার প্রোলাং, আমরা কি করব, যখনই একটা পেশেন্টকে ট্রায়াল অফ লেবারে আমরা দিব, হ্যাঁ, যে আমরা এই পেশেন্টের ভিডির জন্য ট্রায়াল দিচ্ছি, ভ্যাজিনাল ডেলিভারি। তো ভ্যাজিনাল ডেলিভারি ট্রায়াল দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের খুব কন্টিনিউয়াস একটা ভিজিলেন্স রাখতে হবে যে এটা প্রোলং লেবার হয়ে যাচ্ছে কিনা, এবং একটা পার্টোগ্রাফ, এটা খুব ইম্পর্টেন্ট, পার্টোগ্রাফ ইউজ করতে হবে। পার্টোগ্রাফটাই তোমাকে সব থেকে বেশি ডকুমেন্টেড একটা ইভেন্ট, যেটা দিয়ে তুমি বলতে পারবা যে আমার লেবারটা ইয়ে হচ্ছে, প্রলং লেবার হচ্ছে, এবং এটা আমার ইন্টারভেনশন দরকার। আর কোনো ইন্টারনেটালি আর কোনো কিছু দিয়ে তুমি এতখানি ফিটাস এবং মাদার দুজনকেই তুমি ইভালুয়েট করা পার্টোগ্রাফের মতো আর কিছুতেই তুমি পারবা না। কাজেই খুবই বলবা যে স্ট্রিক্ট ইউজ অফ পার্টোগ্রাফ এভরি ভ্যাজিনাল ট্রায়াল অফ ভ্যাজিনাল ডেলিভারি। হ্যাঁ, প্রত্যেকটা ভ্যাজিনাল ডেলিভারি ট্রায়ালে আমরা পার্টোগ্রাফ ইউজ করবো টু প্রিভেন্ট দ্য প্রলং লেবার। এবং যখনই পার্টোগ্রাফে আমার কোনো প্রলং লেবার আসবে তখনই টাইমলি ইন্টারভেন করব। হ্যাঁ, আমরা টাইমলি ইন্টারভেন করব যে পেশেন্টের অবস্ট্রাকটিভ লেবার, এই মায়ের অবস্ট্রাকটিভ লেবার দিকে যাচ্ছে কিনা, আমরা টাইমলি ইন্টারভেন, হয় সিজারিয়ান সেকশন বা অন্য যে কোনো, আমরা যেটাই যা করতে হয় এই টাইমলি ইন্টারভেনশন। হ্যাঁ, তাহলে ইন্টারনেটালি কি করবা, কন্টিনিউয়াস ভিজিলেন্স, strict use of partograph for every patient to prevent the prolonged labor। আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমার টাইমলি ইন্টারভেনশন, হ্যাঁ, টু প্রিভেন্ট দ্য প্রলং লেবার অ্যান্ড অবস্ট্রাকটিভ লেবার। এই তিনটা জিনিসের মাধ্যমে আমি করতে পারি। আর অ্যান্টিনেট খুব ইম্পর্টেন্ট, তাহলে আমরা অ্যান্টিনেটাল এবং ইন্ট্রানেটাল দুইভাবে আমরা অবস্ট্রাকটিভ লেবার প্রিভেন্ট করতে পারি। এটা কিন্তু অবশ্যই অবশ্যই শিখবা, এটা কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে, হাউ ক্যান ইউ প্রিভেন্ট দ্য অবস্ট্রাকটিভ লেবার। হ্যাঁ, খুবই আচ্ছা। এখন তোমার এই যে ক্লিনিক্যাল ফিচারে একটুখানি ভ্যাজিনাল ওখানে একটুখানি বাদ পড়ে গেছে তোমাদের,
সেটা হচ্ছে যে আমরা কি দেখছি যে সবই তো আমরা বলছি যে ভালভাটা ইডিমেটাস থাকবে, সার্ভিক্সটা thick edematous loosely applied to the presenting part, sometimes lips are hanged down, আর হচ্ছে কি হবে প্রেজেন্টিং পার্টটা কি থাকতে পারে, হাই আপও থাকতে পারে অথবা তোমার লো ডাউনও থাকতে পারে। এবং এটা কি হবে প্রেজেন্টিং পার্টটা কি হবে, যদি হেড প্রেজেন্টিং পার্ট থাকে তাহলে মোল্ডিং পাবো এবং ক্যাপুট পাবো, ঠিক আছে। এটা একটু আর রাপচার মেমব্রেনটা কি থাকবে, রাপচার মেমব্রেন থাকবে, হ্যাঁ। আর ভ্যাজাইনাটা কি থাকে, হট ড্রাই ভ্যাজাইনা থাকে, হ্যাঁ। হাত দিলেই বুঝতে পারবা এটা অবশ্যই লিভারের পেশেন্টকে যখন হাত দিবা যে ভ্যাজাইনা কিভাবে ড্রাই থাকে। তোমার তুমি নরমাল পিভি করতে পারবা না, তোমাকে লুব্রিকেন্ট দিয়ে পিভি করতে হবে, হেক্সিটেন ব্যবহার করতে হবে, টিবিটেন ক্রিম। আচ্ছা, তাহলে আমরা অবস্ট্রাল লেবারের আমরা কি কি শিখবো, আমরা কেন কখন, বলো বলো ইয়ে কিছু বলবে? আচ্ছা, তাহলে অবশ্যই ডেফিনিশনটা শিখবা। কজ খুবই সহজ করে শিখবা, একদমই সহজ। ফিটাল কজ, ম্যাটার্ন বার্থ ক্যানাল প্যাসেজ, হ্যাঁ সেটা ভালো করে শিখবা। ফল্ট ইন দ্য প্যাসেজ, ফল্ট ইন দ্য ফিটাস, হ্যাঁ দুটাই শিখবা। আচ্ছা, আর অ্যানাটমি, মরবিড অ্যানাটমিক্যাল চেঞ্জ খুব ইম্পর্টেন্ট, এটা শিখবা। ইউটেরাসে কি হয়, আর এটা আরেকটা জিনিস আছে তোমার, এই যে ইউটেরাসে কি হয়, কেন তাদের ক্ষেত্রে রাপচার বেশি হয়, অবস্ট্রাকটিভ লিভারে মাল্টিপ্যারাদের রাপচার বেশি হয়। কেন রাপচার হয়, এটা একটা কারণ আছে। যখন এই কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন হয়, সাধারণত প্রাইমারি পেশেন্টের কি হয়, কন্টিনিউয়াস কন্ট্রাকশন এবং রিট্রাকশন যখন চলতে থাকে তখন কি হয়, একটা পর্যায়ে এসে ইউটেরাস এক্সস্টেড হয়ে যায় এবং তখন কি হয়, ইউটেরাসটা সাইলেন্ট হয়ে যায়। কিন্তু পরে আবার একটা গ্যাপ দিয়ে তারপরে আবার কন্ট্রাকশন রিট্রাকশন শুরু হয়। কিন্তু মাল্টির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না। মাল্টির ক্ষেত্রে কি হয়, কন্টিনিউয়াস কন্ট্রাকশন এর রিট্রাকশন চলতেই থাকে। চলতে আমরা কি শিখছি, রিট্রাকশনের সাথে সাথে লোয়ার সেগমেন্টটা কি হবে, ডাইলেটেড এবং থিনড আউট হয়ে যাবে। তো মাল্টির ক্ষেত্রে, প্রাইমের ক্ষেত্রে যেমন এটা এক্সস্টেড হয়ে থেমে যায় একটা সময়, মাল্টির ক্ষেত্রে সেটা হয় না। মাল্টির ক্ষেত্রে এটা কন্টিনিউ হতে থাকে, কন্টিনিউ হয়ে এটা লোয়ার সেগমেন্টটা রাপচার হয়ে যায় তখন, হ্যাঁ। এই জন্য মাল্টিপ্যারাদের ক্ষেত্রে এই সাধারণত রাপচারটা বেশি পাওয়া যায়, অবস্ট্রাকটিভ লিভারে রাপচার বেশি পাওয়া যায় মাল্টিপ্যারাদের ক্ষেত্রে। প্রাইমিদের ক্ষেত্রে অত পাওয়া যায় না, খুব কম। মাল্টির ক্ষেত্রেই রাপচারটা বেশি পাওয়া যায়, এটা মাথায় রেখো, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা রাপচার ইউটেরাসে চলে যাব, হ্যাঁ। আচ্ছা, রাপচার ইউটেরাস তো খুবই একটা, আচ্ছা কমপ্লিকেশনের মধ্যে খুব ভালো করে, হ্যাঁ, ডিহাইড্রেশন, মেটাবলিক অ্যাসিডোসিস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে কি সেপসিস, জেনিটাল সেপসিস হতে পারে, সিস্টেমিক হতে পারে। আর বার্থ ট্রমা রাপচার ইউটেরাসটা মেনশন করে বলবা, হ্যাঁ। বলবা যে ট্রমা ইন দ্য ভ্যাজিনা, সার্ভাইকাল টিয়ার, ইভেন রাপচার ইউটেরাস, হ্যাঁ, এভাবে আলাদা করে রাপচার ইউটেরাসটা মেনশন করবা। আর পিপিএইচ, হ্যাঁ। আর রিমোটের মধ্যে দুইটা ফিস্টুলা, ইউরিনারি ফিস্টুলা আর রেক্টোভ্যাজিনাল, মানে ব্লাডার রেকটাম দুইটাই ইনভলভ হবে। আর হচ্ছে ভ্যারিয়েবল ডিগ্রি অফ ভ্যাজিনাল স্টেনোসিস, হ্যাঁ এগুলো ভুলবা না। আর হচ্ছে সেকেন্ডারি অ্যামেনোরিয়া হতে পারে যদি পিপিএইচ থেকে শিহান সিনড্রোম ডেভেলপ করে, হ্যাঁ। আচ্ছা, আর বাচ্চারও খুব ইম্পর্টেন্ট, বাচ্চার কি হয়, অ্যাসফিক্সিয়া হতে পারে, তারপরে অ্যাসিডোসিস, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, সব কি হয়, এগুলো সব কি হয়, আলটিমেটলি পেরিনেটাল মর্টালিটি, ঠিক আছে। ইনফেকশন, চারটে ইভেন্টই হয়, চারটে ইভেন্টই কি করবে, আমার পেরিনেটাল মর্টালিটি করবে। কেউ অ্যাসফিক্সিয়া দেখছি পরীক্ষার হলে বলতেও পারো না, সব বলতে থাকো, প্রথম পয়েন্টটাই বলো না, অ্যাসফিক্সিয়া হয় যে, হ্যাঁ। তাহলে অ্যাসফিক্সিয়া, অ্যাসিডোসিস, তারপরে হচ্ছে তোমার ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, ইনফেকশন, অল লিড টু পেরিনেটাল মর্টালিটি, ঠিক আছে। আচ্ছা, প্রিভেনশনও তোমাদের হয়েছে, ক্লিনিক্যাল ফিচারও পারবা, এটা সহজ আছে, এটা অসুবিধা নাই। আর ম্যানেজমেন্টও যেটা জানলা সেটা হলো। এবার আমরা রাপচার ইউটেরাসে চলে যাই, হ্যাঁ। আচ্ছা, রাপচার ইউটেরাসে কি বলবো আমরা, কখন আমরা রাপচার ইউটেরাস বলবো, একটা ডিমার্কেশন আছে, হ্যাঁ। আচ্ছা, এটা যে ডেফিনিশনটা কি রাপচার ইউটেরাসে, ডিসরাপশন ইন দ্য কন্টিনিউটি অফ দ্য অল দ্য ইউটেরাইন লেয়ার্স, হ্যাঁ। এই যে পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, এই যে তিনটা লেয়ার, এটাতে ডিসরাপশন হবে, হ্যাঁ। ডিসরাপশন ইন দ্য কন্টিনিউটি অফ দ্য অল দ্য ইউটেরাইন লেয়ার্স, the endometrium, myometrium, and serosa, any time beyond the 28 weeks. 28 weeks pregnancy পরে আমরা রাপচার বলবো। রাপচার কিন্তু ধরো তোমাকে 13 weeks, 20 weeks বা 20 weeks, 13 weeks সাধারণত হয় না,
24 উইকসে কিছু এরকম হতে পারে, কোনো কারণে ট্রমা বা অন্য যে কোনো কারণে যদি রাপচার হয়, আমরা রাপচার ইউট্রাস বলবো না, সাধারণত পারফোরেশন বলে ওটাকে। হ্যাঁ, আর রাপচার বলতে সাধারণত বিয়ন্ড দ্য 28 উইকস। Disruption in the continuity of the all uterine layers any time beyond 28 weeks of pregnancy is called rupture uterus. রাপচার ইউটেরাসের তুমি যখন এটা কি, এটা হচ্ছে খুবই একটা মরবিড অবস্টেট্রিক্যাল ইমার্জেন্সি, যেটা হচ্ছে আমাদের ম্যাটারনাল, হুইচ ইজ রেসপন্সিবল ফর ম্যাটারনাল মর্টালিটি। টাইমলি যদি আমি পেশেন্টকে না করতে পারি, ইন্টারভেন করতে না পারি, তাহলে আমার প্যাটার্নাল মর্টালিটি হয়। ইমিডিয়েট না হলেও দেখা যায় পোস্ট অপারেটিভ ফেজে যে পেশেন্টের সেপসিস বা হাইপোভলিমিক শকটা যখন ইরিভার্সিবল স্টেজে চলে যায়, তখন আর পেশেন্টকে সার্ভাইভ করানো যায় না। কাজেই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কজ অফ ম্যাটারনাল মর্টালিটি। আচ্ছা, কি কি কাজ প্রথমে জানতে হবে? যে তুমি যে রাপচারের কয়েকটা কজ তোমাকে জানতে হবে। একটু করো, একটু হোল্ড করো। হ্যাঁ, আচ্ছা, প্রথমে হচ্ছে রাপচার। হ্যাঁ, রাপচারে কি হবে? যে স্পন্টেনিয়াস রাপচার হতে পারে, একটা স্পন্টেনিয়াস রাপচার, আর একটা হচ্ছে তোমার আইট্রোজেনিক রাপচার, আর একটা হচ্ছে স্কার রাপচার। হ্যাঁ, স্পন্টেনিয়াস রাপচার কি হতে পারে? স্পন্টেনিয়াস রাপচার হচ্ছে তোমার একটা প্রেগনেন্সি, আমাদের কি হতে পারে, এটা প্রেগনেন্সিতেও রাপচার হতে পারে, আবার লেবারেজেও রাপচার হতে পারে। হ্যাঁ, তো লেবারে সাধারণত কাদের, প্রেগনেন্সিতে সাধারণত রাপচার কমই হয়ে থাকে। সাধারণত কোন ক্ষেত্রে হয়ে থাকে প্রেগনেন্সিতে রাপচার? যদি গ্র্যান্ড মাল্টিপ্যারা থাকে, হ্যাঁ, যাদের ইউটেরাসটা খুবই উইক থাকে। এখানে তোমার বইতে খুবই ক্লামজি করে দেওয়া আছে, তোমরা এত কঠিন করে পড়বা না। ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং লেবার এভাবে পড়তে যাবা না। তোমরা স্পন্টেনিয়াস হেডলাইনটা, স্পন্টেনিয়াস, স্কার, আইট্রোজেনিক, এই তিনটা হেডলাইনে পড়বা। স্পন্টেনিয়াসের মধ্যে তখন তুমি একটু এলাবোরেট করবা যে প্রেগনেন্সিতে বা লেবারে কোনটা, এভাবে তখন মাথায় রাখবা। হ্যাঁ, তাহলে আমাদের কি হতে পারে? একটা হতে পারে যে গ্র্যান্ড মাল্টিপ্যারা। হ্যাঁ, এদের হতে পারে, এদের আর যদি প্রিভিয়াস ধরো ডিএনসি অথবা ম্যানুয়াল রিমুভাল অফ ইউটেরাসের হিস্ট্রি থাকে, হ্যাঁ, সাধারণত দেখা যায় ওদের ক্ষেত্রে কি হয়, একটু ইউটেরাসটা তোমার থাকে, উইক থাকলে তাদের ক্ষেত্রেও আমাদের রাপচার থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হচ্ছে, প্রিভিয়াস ড্যামেজ যদি থাকে ইউটেরাইন ওয়ালে, যদি তাহলে প্রিভিয়াস ড্যামেজ থাকে, যেমন প্রিভিয়াস ডাইলেটেশন কিউরেটেজ অথবা তোমার হচ্ছে ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা। হ্যাঁ, তারপরে গ্র্যান্ড মাল্টিপ্যারা, সাধারণ গ্র্যান্ড মাল্টিপ্যারা লেবারে যখন যায় তখনই রাপচার হয়, এটা প্রেগনেন্সিতে হয় না। তাহলে লেবারে গেলে তো তুমি প্রেগনেন্সি আর লেবার আলাদা করবে না, এইভাবে মনে রাখবে যে স্পন্টেনিয়াস রাপচার আমাদের কোথায় কোথায় হতে পারে। এটা যে প্রিভিয়াস যদি থাকে, ড্যামেজ টু দ্য ইউটেরাইন ওয়াল থাকে, যেমন ডিএনসি অথবা ম্যানুয়াল রিমুভাল, তারপরে গ্র্যান্ড মাল্টিপ্যারা ইন লেবার, এভাবে বলবা গ্র্যান্ড পাল। তারপর হচ্ছে কিছু কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাস, যেমন বাইকনভেট ইউটেরাস যদি থাকে, হ্যাঁ, যদিও এটা রেয়ার। আচ্ছা, আরেকটা হতে পারে কোভেলিয়ার ইউটেরাসে। হ্যাঁ, চারটা কোভেলিয়ার ইউটেরাসেও তোমার হতে পারে, অ্যাব্রাপশিও প্লাসেন্টি যেটা বলে। হ্যাঁ, সেখানেও তোমার রাপচার হতে পারে। তারপরে পারফোরেটিং মোল। হ্যাঁ, তারপরে প্লাসেন্টা পারক্রিটা। প্লাসেন্টা পারক্রিটা কি, যেটা তোমার আমার সেরোসাও করে যাবে, ইনভেট করে চলে যাবে। হ্যাঁ, তাহলে আমরা স্পন্টেনিয়াস রাপচার কি কি? প্রিভিয়াস ড্যামেজ ইউটেরাস, এক। 2 নম্বর গ্র্যান্ড মাল্টিপ্যারা ইন লেবার। তারপরে হচ্ছে কনজেনিটাল ম্যালফরমেশন ইউটেরাস, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, পারফোরেটিং মোল, আর হচ্ছে প্লাসেন্টা পারক্রিটা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে স্পন্টেনিয়াস রাপচার। এরপরে আমাদেরকে স্কার রাপচার। আচ্ছা, স্কার রাপচারটা কি? স্কার রাপচার হচ্ছে আমার যদি ইউটেরাসে কোনো রাপচার থাকে, সেই রাপচার থেকে হতে পারে। এখানে কিছু কথা আছে স্কার রাপচারের মধ্যে। লোয়ার সেগমেন্ট স্কার রাপচার যেটা, এটা হচ্ছে লোয়ার সেগমেন্টের স্কার রাপচার সবচেয়ে কম হয়। সাধারণত রাপচার বেশি হয় হচ্ছে তোমার যদি প্রিভিয়াস ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন থাকে। এটা এভাবে কয়েকটা মানে স্কার রাপচারের মধ্যে তোমাকে বলতেই হবে যে স্কার অফ ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন স্কার। হ্যাঁ, এটা একটা। 2 নম্বর হচ্ছে হিস্টেরোটমি। কারণ কি হয়, এইসব স্কারগুলি সাধারণত আপার সেগমেন্টে পড়ে। হ্যাঁ, ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশনে আপার সেগমেন্টে যেহেতু রাপচার গুলো, ওই স্কার গুলো থাকে, সেই জন্য আপার সেগমেন্টের স্কার থাকার জন্য রাপচার এগুলো বেশি হয়। এগুলো প্রেগনেন্সি স্টেজেও রাপচার হতে পারে, এটা লেবারে যেও রাপচার হতে পারে। হ্যাঁ,
তাহলে ক্লাসিক্যাল সিজারিয়ান সিএস সেকশন রাপচার, হিস্টেরেটমি রাপচার, এটা হচ্ছে খুব বেশি কমন। আর যদি তোমার মেট্রোপ্লাস্টি বা মায়োমেক্টমির যে স্কার অফ দ্য মায়োমেক্টমি বা মেট্রোপ্লাস্টি, এই স্কার গুলো রাপচার কম হয়, এগুলো তোমাকে মেনশন করবা, বাট এই রাপচার গুলো কম হয়। কেন হয় কম হয়? এই যে অপারেশন গুলো হয় মায়োমেক্টমি অথবা মেট্রোপ্লাস্টি, এই অপারেশন গুলো কি হয় নন প্রেগনেন্ট ইউটেরাসে হয়, যে কারণে ওগুলো হিলিং ভালো হয়, এগুলো স্ট্রং স্কার গুলো খুব ভালো থাকে, হেলদি স্কার টিস্যু থাকে, হ্যাঁ, যেগুলো এগুলোতে রাপচার কম হয়। কিন্তু হিস্টেরেটমি, সিজারিয়ান সেকশন, এগুলো কি হয় প্রেগনেন্ট ইউটেরাসে এই এগুলো স্কার গুলো হয়। কারণ আমি ক্লাসিক্যাল সেকশনটা কখন করি? প্রেগনেন্ট ইউটেরাসে করি। আমি হিস্টেরেটমি কখন করি? প্রেগনেন্ট ইউটেরাসে করি। কাজে প্রেগনেন্ট ইউটেরাসে যে স্কার গুলো হয় আমার, সেগুলো অত বেশি হেলদি স্কার হয় না, এগুলোই নেক্সট ফিউচার প্রেগন্যান্সিতে এগুলোর রাপচার রেট অনেক বেশি থাকে। আর যেগুলো নন প্রেগনেন্ট ইউটেরাসের যে স্কার গুলো হয় মেট্রোপ্লাস্টি বা মায়োমেক্টমি স্কার, এগুলো হচ্ছে রাপচারের চান্স কম থাকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আর লোয়ার সেগমেন্ট রাপচারটা হচ্ছে তোমার সাধারণত কম হয়, ক্লাসিক্যাল সেকশন রাপচারটা বেশি হয়। কেন হয় ক্লাসিক্যাল সেকশন রাপচার আপার সেগমেন্টে থাকলে কেন রাপচারটা বেশি হয়? যখন আমার ইউটেরাসটা এনলার্জ হয়, তখন ইউটেরাসটা শুধু আপ অ্যাবভ ডাউন এনলার্জ করে না, ট্রান্সভার্সলিও এনলার্জ করবে, তাই না? অ্যান্টেরিয়র উপরে আপ ডাউনও অ্যাবভ ডাউনও এনলার্জ করে, ট্রান্সভার্সলি এনলার্জ করে। যখন আমার ট্রান্সভার্সলি এনলার্জ করে তখনই তোমার ইউটেরাস ওনটা তোমার রাপচার করবে। তুমি ওইটাই চিন্তা করো, ইয়েটা স্কারটা তোমার লঙ্গিটিউডিনালি আসে আর ইউটেরাসটা ট্রান্সভার্সলি এনলার্জমেন্ট হচ্ছে, তাহলে কি হবে? ট্রান্সভার্সলি ওটাকে স্ট্রেচিং হচ্ছে, স্ট্রেচিং হয়ে স্কার রাপচার হয়ে যায়, হ্যাঁ। এই জন্যই আপার সেগমেন্টের স্কারটা এভাবে রাপচার হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা জিনিস জানতে হবে, আপার সেগমেন্ট যেটা আমার স্পন্টেনিয়াস রাপচার, হ্যাঁ, সেটা কোথায় হয়? সাধারণত এই আপার সেগমেন্টে হয়। আর আপার সেগমেন্টের এই রাপচার গুলো সাধারণত কি হয়, এগুলো কমপ্লিট হয় স্পন্টেনিয়াস রাপচার গুলো, এবং এটা আপার সেগমেন্টে ফান্ডাসে হয়, হ্যাঁ। তাহলে স্পন্টেনিয়াস রাপচার গুলো কি হয়? কমপ্লিট হয় এবং এটা আপার সেগমেন্টে হয়। আর যেটা তোমার স্কার রাপচার যেগুলো, এগুলো কি হয় সাধারণত লোয়ার সেগমেন্টে হয়, এবং এটা হচ্ছে তোমার সবসময় কমপ্লিট না, এটা ইনকমপ্লিট হতে পারে, কমপ্লিট হতে পারে, ইনকমপ্লিট হতে পারে। এটা একটু বুঝতে হবে। আচ্ছা, এবার আসি খুব ইম্পর্টেন্ট আরো কিছু রাপচার, যে লেবারে যে অবস্ট্রাকটিভ লেবারের রাপচারটা কোথায় বেশি হয় বলো তো? লোয়ার ইউটেরাইন সেগমেন্টে হয় রাপচারটা, হ্যাঁ, অবস্ট্রাক্টেড রাপচারটা। তাহলে অবস্ট্রাকটিভ রাপচারটা ইনভলভস দ্য লোয়ার সেগমেন্ট, এবং ওটা কি হয় লোয়ার সেগমেন্ট থেকে ওটা ল্যাটারালি এক্সটেন্ড করে উপরে, ওটা আপার সেগমেন্টে চলে যায় অবস্ট্রাকটিভ লিভারের রাপচারটা, হ্যাঁ। আর নন অবস্ট্রাকটিভ রাপচার মানে যেগুলো স্পন্টেনিয়াস আমরা রাপচার করলাম না কিছু, এই যে গ্র্যান্ড মাল্টিপ্যারা, প্রিভিয়াস উইকেনিং, এগুলো তো অবস্ট্রাকটেড লিভারের রাপচার না, নন অবস্ট্রাকটিভ, হ্যাঁ। এগুলো রাপচার গুলি তোমার ওই যে আপার সেগমেন্ট রাপচার, যেগুলো আপার সেগমেন্টে হবে, এবং এটা ফান্ডাল রাপচার হবে, হ্যাঁ। আচ্ছা, এইভাবেই তার মনে রাখো স্পন্টেনিয়াস রাপচার গুলো আপার সেগমেন্টেই হয়, এবং এগুলো সাধারণত কমপ্লিট রাপচার হয়, এবং কি হয় এগুলো নন অবস্ট্রাকটিভ টাইপের রাপচার, হ্যাঁ। আর অবস্ট্রাকটিভ লিভারের রাপচার গুলো লোয়ার সেগমেন্টে হয়, হ্যাঁ। এটাই মাথায়। আচ্ছা, স্কার রাপচারও তোমাদেরকে বললাম যে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন হিস্টেরেটমি রাপচারের চেয়ে মোর হয়, আর মেট্রোপ্লাস্টি বা মায়োমেক্টমি স্কার রাপচারটা লেস দেন অ্যাবভ মেনশন রাপচার, হ্যাঁ। এরপরে হচ্ছে তোমার আইট্রোজেনিকের কি ধরনের হতে পারে? আইট্রোজেনিক রাপচার দুই রকমের হতে পারে। একটা হচ্ছে আমার কি হতে পারে, যে একটা আমার ড্রাগ দিয়ে আমি আইট্রোজেনিক রাপচার করতে পারে, আরেকটা হচ্ছে ট্রমা, হ্যাঁ। ড্রাগ দিয়ে কি করতে পারে? ইনজুডিশিয়াল ইউজ অফ অক্সিটোসিন। তুমি অক্সিটোসিন যে ডোজে যেভাবে আমার ইউজ করা উচিত সেটা না করে দেখা যায় কিভাবে রাপচার গুলো হয়। হসপিটালে তো আর আইট্রোজেনিক রাপচারটা একটু কম হয় কম্পারেটিভলি, সাধারণত দেখা যায় বাইরে কি করে যে ম্যালপ্র্যাকসিস ডাইরেক্ট অক্সিটোসিন করে ইনজেকশন দিয়ে সাধারণত দেখা যায় যে মাল্টিপ্যারার ক্ষেত্রে রাপচার নিয়ে আসে, হ্যাঁ। ইনজুডিশিয়াল ইউজ অফ অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, দুইটাই দেওয়ার একটা নির্দিষ্ট মাত্রা আছে, হ্যাঁ। সেটাই আমরা যখন ঠিক মতো না দিব তখনই হচ্ছে এই ড্রাগ গুলো দিয়ে রাপচার হবে, এবং এগুলো দিয়ে মনিটরিং করা, যে কখন আমি বুঝবো যে আমার ইউটেরাসটা হাইপার
হাইপারটনিসিটি ডেভেলপ করতেছে, তখন আমি পেশেন্টকে অ্যানালজেসিক দিয়ে ইউটেরাসটাকে রিল্যাক্স করা, এগুলো আমাকে টাইমলি সেটা খেয়াল করতে হবে। তাহলে একটা কি হবে, ইনজুডিশিয়াল ইউজ অফ অক্সিটোসিক্স মানে অক্সিটোসিন অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি হবে, ট্রমাটিক, যদি এক্সটার্নাল ট্রমা ভার্সন, এক্সটার্নাল তুমি জন্য ব্লো, কোনো একটা সেই একটা এক্সটার্নাল ট্রমা অ্যাক্সিডেন্ট, এটা থেকে একটা হতে পারে। আরেকটা হতে পারে, অনেক সময় আমরা কি করি, আগে যেটা বেশি করা হতো, এক্সটার্নাল কেফালিক ভার্সন। এক্সটার্নাল কেফালিক ভার্সন যদি আন্ডার জিএ এমন করে ভার্সন করলো যে ভার্সন করতে যে ওভার এনথুসিয়াস্টিক ফাংশন করতে যে পেশেন্টের রাপচারই করে ফেলবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আমাদের কি কি হতে পারে, একটা হচ্ছে তোমার যে কোনো অ্যাক্সিডেন্টাল ফল অথবা ব্লো অন দ্য অ্যাবডোমেন, পড়ে গেল বা অ্যাবডোমেনে কোনো আঘাত, ব্লো অ্যাবডোমেন। আরেকটা হচ্ছে তোমার এক্সেসিভ এক্সটার্নাল কেফালিক ভার্সন। তারপরে হচ্ছে তোমার ভ্যাজাইনাল অপারেটিভ ডেলিভারি, যে ডেক্সট্রাটিভ অপারেশন গুলো আমরা করব। হ্যাঁ, যে এমন যেটা ধরো পেশেন্টের জন্য ইয়ে না, সুইটেবল না, তারপরে ম্যাল চয়েস অফ ট্রিটমেন্ট। হ্যাঁ, এর জন্য ডেক্সট্রাটিভ অপারেশন, অনেক বিগ বেবি, তুমি একটা বিগ বেবিকে তুমি ডেক্সট্রাটিভ অপারেশনের জন্য চুজ করলা, তাহলে যে কোনো এই ভ্যাজাইনাল অপারেটিভ ডেলিভারি করতে যেই কি হবে, সেখানে ফরসেপস করতে যাও বা তুমি ডেক্সট্রাটিভ অপারেশন করতে যাও, সেখানে তোমার রাপচার, ভ্যাজাইনাল অপারেটিভ ডেলিভারি। হ্যাঁ, এটার জন্য আমাদের রাপচার হতে পারে। তারপরে হচ্ছে ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, ধরো তার প্লাসেন্টা পার্পিটা আসছে, তুমি প্লাসেন্টা সেপারেশনের জন্য এক্সেসিভ তুমি ইয়ে করছো, ম্যানুয়াল ইয়েকে মানে প্লাসেন্টাকে রিমুভ করার চেষ্টা করতেছো ইউটেরাইন ওয়াল থেকে, দেখা যাবে তখন তোমার ওই প্রসিডিউরের সময় তোমার রাপচার হয়ে যাবে। তাহলে আইট্রোজেনিক রাপচারের মধ্যে আমার একটা আছে হচ্ছে, আমি ইনজুডিশিয়াল ইউজ অফ দা প্রোস্টাগ্ল্যান্ডিন এবং অক্সিটোসিন। আচ্ছা, আরেকটা কি আসবে, ট্রমাটিকের মধ্যে কি আসবে, একটা হচ্ছে এক্সটার্নাল কেফালিক ভার্সন আন্ডার জিএ, যদি আমি ওভার ডান অফ এক্সটার্নাল কেফালিক ভার্সন আন্ডার জিএ। হ্যাঁ, আর হচ্ছে তোমার ভ্যাজাইনাল অপারেটিভ ডেলিভারি, তারপরে ইন্টারনাল ভার্সন, ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা। এগুলো খুব ব্রড লাইন করে এভাবে পড়বা। হ্যাঁ, তাহলে তোমাদের এগুলো মনে থাকবে। আচ্ছা, আর স্কার রাপচার তো তোমাদেরকে বলেই ফেলছি। তাহলে একটা রাপচারের কজটা একটু ভালো করে বুঝে নাও, তাহলে আমরা কি কি করতে হতে পারে। স্পন্টেনিয়াস রাপচার গুলো কি, যদি প্রিভিয়াস ড্যামেজ টু দ্য ইউটেরাস থাকে, হ্যাঁ, ডিএমসি অথবা ম্যানুয়াল রিমুভার, হিস্ট্রি অফ ম্যানুয়াল রিমুভারের জন্য প্রিভিয়াসলি ড্যামেজ। তারপরে গ্র্যান্ড মাল্টিপ্যারা, কনজেনিটাল ম্যালফরমেশন অফ ইউটেরাস বাই কনভেট ইউটেরাস। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাব্রাপশি প্লাসেন্টি বা কোভেলিয়ার ইউটেরাস, পারফোরেটিং মোল, হ্যাঁ, প্লাসেন্টা পারপিটা। ঠিক আছে, এটা হচ্ছে স্পন্টেনিয়াস রাপচার, এটা লেবারেও হতে পারে, প্রেগন্যান্সিতে হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে স্পন্টেনিয়াস রাপচার লেবারে যে কিভাবে হতে পারে, ডিউরিং লেবার অবস্ট্রাক্টেড লেবার, এটা মিস করো না, এতগুলি রাপচারের ভিড়ে আসলটা মিস করো না। হ্যাঁ, অবস্ট্রাক্টেড লেবার রাপচার, হ্যাঁ, এটাও স্পন্টেনিয়াস রাপচারের মধ্যে, অবস্ট্রাক্টেড লেবার। হ্যাঁ, ফার্স্টেই বলে দিবা অবস্ট্রাক্টেড লিভার, স্পন্টেনিয়াস রাপচারের প্রথমেই বলবা অবস্ট্রাক্টেড লিভার, তারপরে তুমি এই পয়েন্টগুলি বলবা, সবচেয়ে ভালো হবে হচ্ছে এটা। হ্যাঁ, ফার্স্টেই বলবো অবস্ট্রাক্টেড লিভার, তারপরে যে পয়েন্টগুলি বললাম সেগুলো গেল। এরপরে হচ্ছে আইট্রোজেনিক তো বলেই ফেললাম ভালো করে তোমাদের, ইনজুডিশিয়াল ইউজ অফ অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। তারপরে হচ্ছে তোমার ট্রমাটিকের মধ্যে কি আসবে, ভ্যাজাইনাল অপারেটিভ ডেলিভারি, ইন্টারনাল ভার্সন, এক্সটার্নাল কেফালিক ভার্সন, আর হচ্ছে ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা আর ফল অর ব্লো। হ্যাঁ, আচ্ছা, এটা আইট্রোজেনিক। আর স্কার রাপচার তো খুব সহজ, এটা স্কার রাপচারটা কি হতে পারে, এটা হচ্ছে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন, ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন রাপচার হতে পারে এক। 2 নম্বরে হচ্ছে তোমার হিস্টেরোটমি, আর হচ্ছে মায়োমেক্টমি, আর হচ্ছে মেট্রোপ্লাস্টি। হ্যাঁ, আর হচ্ছে তো আর কি আসতে পারে, আরেকটা আছে একটোপিক প্রেগন্যান্সি, কর্নুয়াল, অনেক সময় কর্নুয়াল একটোপিক প্রেগন্যান্সিতে কর্নুয়াল রিসেকশনের হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রেও তোমার স্কার রাপচার হতে পারে ওটাতে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, লোয়ার, আর তার লাস্টে বলবা লোয়ার সেগমেন্ট ইউটেরাইন সেকশন রাপচার, এটা হচ্ছে সবথেকে লোয়ার সেগমেন্টের এটা কম হয়, বেশি হয় হচ্ছে তোমার ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশনটাই বেশি হয়। হ্যাঁ, আর হিস্টেরোটমি রাপচার। আচ্ছা,
তাহলে এটা শেষ হয়ে গেল। হ্যাঁ, সিএস রাপ্চার ইউটারাসের পেশেন্ট তোমার কাছে কিভাবে আসবে, খুব ইম্পর্টেন্ট। রাপ্চার ইউটারাসের পেশেন্ট দেখবা, একটা পেশেন্ট আসছে তোমার ইমার্জেন্সিতে, পেশেন্টের কেউ তোমার কাছে আসতে পারে পেইন, অ্যাবডোমিনাল পেইন কমপ্লেন করবে, কারো পেশেন্ট কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট এক্সস্টেড হয়ে কোনো পেইন টেন কিছু বলে না, পেশেন্ট থাকে ইল লুকিং, অ্যাংশাস লুকিং, এক্সস্টেড, এবং পেশেন্ট ইজ ইন শক, অবস্ট্রেটিক শকে পেশেন্ট তোমার কাছে আসবে, একটা শক নিয়ে আসবে, উইথ তার একটা টার্ম প্রেগন্যান্সির ইতিহাস থাকবে, যে তার সাথে সাথে অ্যাসোসিয়েটেড টার্ম প্রেগন্যান্সি। তো একে কি করবা, সঙ্গে সঙ্গে যে পেশেন্টের তোমার কিছু হিস্ট্রি তুমি নিবা, যে আগের বাচ্চাটা কিভাবে প্রথম হচ্ছে তার প্যারিটিটা দেখবা, হ্যাঁ, যে কত নাম্বার বাচ্চা, এটা মাল্টিপ্যারা কিনা, হ্যাঁ, বা প্রাইমি কিনা, এটা আমরা আগে দেখলাম। তারপরে আমরা ইতিহাস নিলাম কখন তার লেবার পেন শুরু হয়েছে, হিস্ট্রিটা তখন খুব ভালো করে নিতে হবে, কখন লেবার পেন শুরু হয়েছে, বাড়িতে তারা কোনো নর্মাল ডেলিভারি করার জন্য ট্রাই করেছে কিনা, হোম ট্রায়াল আছে কিনা, সেটার আমরা ইতিহাস নিব। হ্যাঁ, ইতিহাস নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা পেশেন্টের সাইমালটেনিয়াসলি আমরা কি করব, পেশেন্টের ব্লাড প্রেশার দেখব, পালস দেখব। পালস কি থাকবে, সাধারণত ট্যাকিকার্ডিয়া, ইনভ্যারিয়েবলি ট্যাকিকার্ডিয়া থাকবে পেশেন্টের। তারপরে হচ্ছে লো ভলিউম থাকে সাধারণত, এবং সাথে ট্যাকিকার্ডিয়া। ব্লাড প্রেশার কি থাকবে, ইউজুয়ালি পেশেন্ট লো ব্লাড প্রেশার এন্ড ইউজুয়ালি ইন শক পেশেন্ট। হ্যাঁ, তারপরে সঙ্গে সঙ্গে ক্যাথেটারও করলা, ক্যাথেটার করে কি দেখলো, ইউরিন আউটপুটও অনেক কম থাকতে পারে এদের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ অবস্ট্রাটের লিভার থেকে যদি রাপচার হয়, আউটপুট খুবই কম থাকবে তখন। আচ্ছা, এরপরে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যাব। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি দেখবো আমরা, যদি পেশেন্টের রাপচার হয়ে যায়, তাহলে ফিটাল পার্টস গুলো তুমি জাস্ট আন্ডার দ্য স্কিনই তোমার হাতে মনে হবে, এই ফিটাল পার্টস গুলি তুমি খুব ভালোভাবে প্যালপেট করতে পারবা। হ্যাঁ, ফিটাল পার্টস গুলোকে। তারপরে আর কি হবে, সাধারণত অনেক সময় এরকম হয়ে যায়, ফিটাসটা একপাশে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে একপাশে চলে যায়, এবং আলাদা করে ইউট্রাসটাকে একটা কন্ট্রাক্টেড ইউট্রাস তুমি তখন পাবা। হ্যাঁ, যখন যদি কমপ্লিট রাপচার হয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ফিটাস চলে যায়, তখন ইউট্রাসটা আলাদা একটা কন্ট্রাক্টেড ইউট্রাস পেয়ে যাবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অনেক সময় এটা একটা ম্যাল করে, মানে আমাদেরকে ভুল একটা দেয়, ইনফরমেশন দেয়। এটা অনেক সময় ইউট্রাসের একটা কন্ট্রোল পাওয়া যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এটা রাপচার। এই জন্য তোমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে যে ফিটাল পার্টস গুলো তুমি কিভাবে পাচ্ছ, এবং আলাদা করে একটা ইউটেরাইন একটা কন্ট্রোল পাচ্ছ কিনা। হ্যাঁ, এটা। আচ্ছা, এরপরে হচ্ছে ইয়েতে যাওয়া, ভ্যাজানাল এক্সামিনেশনে যাওয়া। ভ্যাজানাল এক্সামিনেশনে কি হবে, ভ্যাজানাল এক্সামিনেশনে দেখা যাবে এই প্রেজেন্টিং পার্টটা ওখানে একদম হয়ে জ্যামড হয়ে বসে আছে। হ্যাঁ, এটা অথবা প্রেজেন্টিং পার্ট অনেক সময় করা যায়, পুশ করা যায়। হ্যাঁ, এটা অনেক সময় দেখা যায়, সাধারণত ইম্প্যাক্টেড হয়ে থাকে, যদি কমপ্লিট রাপচার না হয়, হ্যাঁ, বা পুরো অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে না যায়, তাহলে তুমি দেখবে যে ইম্প্যাক্টেড হয়ে আছে। আর যদি দেখা যায় পুরো ফিটাসটাই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে গেছে, তখন ওইভাবেই হেডটাকে ওইভাবে করে পার্টে পাবা না, ভ্যাজানাল এক্সামিনেশনে ওটা ওইভাবে পাবা না। হ্যাঁ, আচ্ছা, তখন একটা রাপচার ইউটেরাস তোমার কাছে যদি আসে, হ্যাঁ, তো রাপচার ইউটেরাসটাকে তুমি কিভাবে কি করবে, ম্যানেজ কি করবা, সঙ্গে সঙ্গে একটা আইভি চ্যানেল ওপেন করবা, এবং আরো মানুষকে কল ফর হেল্প, সবাইকে একটা যে কোনো অবস্ট্রেটিক ইমার্জেন্সি থাকলে আমাকে প্রথমেই কি করবে, কল ফর হেল্প, আমাকে সাহায্য চাইতে হবে, কারণ একা তুমি অবস্ট্রেটিক ইমার্জেন্সি ম্যানেজ করতে পারবা না। তারপরে কি হবে, 2 নাম্বার আসবে, সঙ্গে সঙ্গে তাকে একজন হিস্ট্রি নিবে, আরেকজন সাইমালটেনিয়াসলি কি হবে, তার ভাইটালস গুলো দেখবে। হ্যাঁ, পালস বিপি এগুলো মেজার করবে, করে একটা আইভি চ্যানেল ওপেন করবা। আইভি চ্যানেল ওপেন করে সঙ্গে সঙ্গে পেশেন্টকে কি করবো, একটা ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং এর জন্য পাঠাবো, এবং আইভি চ্যানেল একটা আইভি ফ্লুইড স্টার্ট করবো। হ্যাঁ, যার কাছে থাকবে, ক্রিস্টালয়েড থাকবে, আমাদের যে ফ্লুইড থাকবে ওই ফ্লুইড দিয়ে আমরা শুরু করবো। একটা রিনজাফ্ল্যাক্টিস থাকলেই ভালো, আইসোটনিক। হ্যাঁ, আচ্ছা, শুরু করার পরে তারপরে অ্যান্টিবায়োটিক দিবা, পেশেন্টকে ক্যাথেটার করবা, ক্যাথেটার করে তারপরে আমরা ডেফিনিটিভ ম্যানেজমেন্টের জন্য পেশেন্টকে রেডি করব। হ্যাঁ, রাপচার ইউটেরাসে কি হবে, রাপচার ডেফিনিটিভ ম্যানেজমেন্ট হচ্ছে ল্যাপারোটমি। হ্যাঁ, ল্যাপারোটমি করে যদি রিপেয়ারেবল হবে রিপেয়ার করব, না হলে হিস্টেক্টমি। ঠিক আছে, রাপচার ইউটেরাসের হচ্ছে প্ল্যান অফ ট্রিটমেন্ট। হ্যাঁ, তাহলে ফার্স্টে আমরা রিসাসিটেশন করব। এটা কিন্তু ভুলবা না, রিসাসিটেশনের পরই আমরা কি হবে, পেশেন্টের ব্লাড রেডি হলেই সঙ্গে সঙ্গে আমরা ল্যাপারোটমি শুরু করব। ল্যাপারোটমি করে যদি রিপেয়ার পসিবল হয় রিপেয়ার করব, না হলে আমরা হিস্টেক্টমি করব। হ্যাঁ,
সাধারণত দেখা যায় যে যেগুলো আপার রাপচার গুলো হয়, মাল্টিপ্যারাতে যে রাপচার গুলো হয়, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তোমার রিপেয়ার করা পসিবল হয় না, ওদের ক্ষেত্রে সাধারণত হিস্টেক্টমি লাগে। শুধুমাত্র লোয়ার সেগমেন্ট স্কার রাপচার যদি হয়, সেগুলো সাধারণত থাকে, ক্লিন কাট রাপচার থাকে, ওগুলো আমরা সাধারণত রিপেয়ার করতে পারি। আর দুটো স্কারের মধ্যেও ভাগ থাকে, ডিফারেন্স আছে, হ্যাঁ। যেগুলো তোমার অবস্ট্রাকটিভ লেবারের রাপচার, সেগুলোর মার্জিনটা থাকবে নেক্রোটিক, র্যাগড, ইডিমেটাস। আর স্কার রাপচারের তোমার মার্জিনটা থাকবে ক্লিন কাট মার্জিন থাকবে, হ্যাঁ। আচ্ছা, আর এখানেও সেম, আমরা রাপচার ইউটেরাসটাকে আমাদের কি করতে হবে, রাপচার ইউটেরাস যেহেতু একটা ইম্পর্টেন্ট কজ অফ ম্যাটারনাল এন্ড পেরিনেটাল মর্টালিটি, আমরা এই জন্য কি করব, রাপচার ইউটেরাসটাকে প্রিভেন্ট করার চেষ্টা করব। কিভাবে প্রিভেন্ট করব? একই হচ্ছে, প্রথমে হচ্ছে পেশেন্টকে, যেগুলো পেশেন্ট অ্যাট রিস্ক, আমরা যে কজগুলো করলাম না, যাদের প্রিভিয়াস ডিএনসি তারপরে ডিএনসি মানে উইকেনিং অফ দ্য ইউটেরাস আছে, ম্যানুয়াল রিমুভারের ইতিহাস আছে, এদেরকে আমরা কি বলবো, হসপিটাল ডেলিভারির জন্য আমরা এদেরকে ওয়ার্ন করব। তারপরে গ্র্যান্ড মাল্টিপ্যারা, তাদেরকে আমরা বলবো যে আপনার ডেলিভারিটা হসপিটাল ডেলিভারি হতে হবে, কারণ আপনার কি হতে পারে, ওদেরকে বুঝা বলতে হবে আপনার জরায়ুটা ফেটে যেতে পারে, জন্য এদেরকে আগে ওয়ার্ন করে নিতে হবে, হ্যাঁ। অ্যাক্টিস মাদার যারা লাইকলি টু রাপচার, তাদেরকে আমরা অ্যান্টিনাটাল চেকআপের সময় তাদেরকে আমরা ওয়ার্ন করব অ্যাবাউট দ্য হসপিটাল ডেলিভারি। তারপরে সব অল যে সিজারিয়ান সেকশন, হ্যাঁ, তাদেরকে ছুটির সময় আমাদেরকে বলে দিতে হবে যে আপনার এই বাচ্চাটা যেহেতু সিজারিয়ান সেকশন ডেলিভারি হয়েছে, সামনের বাচ্চাটাও আপনার সিজারিয়ান সেকশন লাগবে এবং আপনি হসপিটাল ডেলিভারি করাবেন আপনি, এবং ডেটের আপনি 7 থেকে 10 দিন আগে হসপিটালে অবশ্যই যোগাযোগ করবেন। এটা আমাদেরকে সব সময় ছুটির কাগজে, একটা সিজারিয়ান সেকশনের পেশেন্টকে যখন তুমি ছুটি দিবা, অবশ্যই তাকে বলে দিতে হবে যে তার নেক্সট ডেলিভারি, অনেক পেশেন্ট আছে তারা মনে করে এইটা আমার সিজারিয়ান সেকশন, আমার নেক্সট ডেলিভারি ইয়েতে হবে, ভ্যাজাইনাল ডেলিভারি হবে, এবং তারা বাড়িতেই অনেক সময় এই সিজারিয়ান ডেলিভারি গুলো তারা বাড়িতেই ট্রায়াল দেয়, এরকমও আমরা পেশেন্ট পাই, হ্যাঁ। এই জন্য ছুটির সময় ওয়ার্ন করে দিবা, এবং অ্যান্টিনেটাল চেকআপে প্রত্যেকটা পেশেন্টকে ওয়ার্ন করবা যে আপনার এই ডেলিভারিটা অবশ্যই এটা আপনারটা আগেরটা সিজার বা সিজারিয়ান সেকশন, পরের এই প্রেগন্যান্সি ডেলিভারিও আপনার সিজারিয়ান ডেলিভারি লাগবে, ঠিক আছে, এটা বলে দিতে হবে। তারপরে হিস্টেরোটমির ইতিহাস থাকলেও সেই অ্যান্টিনাটাল চেকআপে তাকে বলে দিতে হবে যে আপনারও অবশ্যই হসপিটালে ডেলিভারি আপনার করতে হবে, আপনারও সিজারিয়ান ডেলিভারি লাগতে পারে। তারপরে মেট্রোপ্লাস্টি, মায়োমেক্টমি, এদেরকেও তোমাকে ওয়ার্ন করতে হবে। যেই কটা তোমার রিস্ক আমরা পড়লাম কজে, যে সবাইকে তোমাকে ওয়ার্ন করতে হবে, হ্যাঁ। তারপরে ট্রান্সভার্স লাই, এদেরকে বলতে হবে ট্রান্সভার্স লাই, এদের কখনোই হবে না, কি বলে, এদের নর্মাল ডেলিভারি, নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি হবে না, এদেরকেও বলে দিতে হবে ট্রান্সভার্স লাই, যে হসপিটালে অপারেটিভ ডেলিভারি লাগতে পারে, হ্যাঁ। আচ্ছা, তারপরে যেগুলো আমরা অবস্ট্রাকটিভ লেবারে যে কিছু কজ করলাম, হ্যাঁ, হাইড্রোকেফালাস, হাইড্রক্স, ফিটাল অ্যাসাইটিস, এই পেশেন্ট গুলোকেও তোমাকে ওয়ার্ন। অ্যান্টিনাটাল চেকআপের গুরুত্ব এখানেই যে পেশেন্টকে ওয়ার্ন করা কার ক্ষেত্রে কি হ্যাজার্ড আসতে পারে, এবং সেইভাবে তাকে ওয়ার্ন করে যে আপনাকে হসপিটালেই ডেলিভারি, যখন একটা পেশেন্টকে অ্যান্টিনাটালি ওয়ার্ন করা হয়, তখন ওই পেশেন্ট কিন্তু হোম ট্রায়াল বা হোম ডেলিভারি করার জন্য একটু হলেও ভয় পাবে, হ্যাঁ। এই জন্য অ্যান্টিনাটাল চেকআপ, রেগুলার অ্যান্টিনাটাল চেকআপ এবং অ্যান্টিনাটালি the factors, risk factor detection for rupture uterus বা obstetric labor, এগুলো আমাদের অ্যান্টিনাটালি ডিটেক্ট করতে হবে, করে পেশেন্টকে মোটিভেট করতে হবে ফর হসপিটাল ডেলিভারি, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কি হবে, আমরা যে অক্সিটোসিন ইউজ করি ইন্ডাকশন অফ লেবারের জন্য, প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো আমাদেরকে খুবই জুডিশিয়াসলি, সবাইকে সব রকম ডোজে এবং সবভাবে দেওয়া যাবে না, সেভাবে আমাকে তাহলে জুডিশিয়াস ইউজ অফ oxytocin and prostaglandin during induction and augmentation of labor, হ্যাঁ। আচ্ছা, এক্সটার্নাল কেফালিক ভার্সন যদি কোনো ক্ষেত্রে লাগেও, আমরা সেটা কি করব, আন্ডার জিএ করব না। আন্ডার জিএ করলে কি হয়, পেশেন্ট রেজিস্ট করে না, তখন আমরা ওভার করি, ওভার অ্যাক্টিভ, মানে ওভার এনথুসিয়াস্টিক ভার্সন করি, যেটার কারণে রাপচার হতে পারে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই ধরো আমরা ফরসেপ যে আফটার কামিং হেড অথবা ব্রিজ ডেলিভারি বা ফরসেপস ডেলিভারি, এগুলো আমরা কখনোই ইনকমপ্লিটলি ডাইলেটেড সার্ভিক্সে আমরা এটা করবো না। ইনকমপ্লিট ডাইলেটেড সার্ভিক্সে এই
অ্যাটেম্প গুলো নিতে গেলে সেখান থেকেই তোমার সার্ভাইকাল টিয়ার থেকে যে উপরে যে আপার সেগমেন্ট এক্সটেনশন করে ইউটেরাস রাপচার হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কখনোই ফরসেপস ডেলিভারি, ব্রিজ স্ট্রাকচার এগুলো আমরা ইনকমপ্লিট ডাইলেটেড সার্ভিক্সে করব না। হ্যাঁ, তারপরে ভ্যাজানাল যে ডিস্ট্রাকটিভ অপারেশন গুলো আছে, হ্যাঁ, সেটা অবশ্যই খুবই স্কিল পার্সোনেল করবে। সিলেকশন বলবা যে ভ্যাজানাল ডিস্ট্রাকটিভ অপারেশন গুলো প্রপার সিলেকশন অফ দ্য কেস হতে হবে, স্কিল পার্সোনেল করবে এবং এক্সপ্লোরেশন করতে হবে অবশ্যই। আফটার প্রসিডিউর এক্সপ্লোরেশন অফ ইউটেরাস করতে হবে কোনো রাপচার হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা, ম্যানুয়াল রিমুভাল মরবিড অ্যাডহেরেন্ট প্লাসেন্টার ক্ষেত্রে ম্যানুয়াল রিমুভার ও অলওয়েজ এটা স্কিল পার্সোনেল করবে। হ্যাঁ, সব ধরো রিটেন প্লাসেন্টা সব তো তোমার ইয়ে থাকবে না, সিম্পল কেস থাকবে না, এদের মধ্যে কিছু থাকবে মরবিডলি অ্যাডহেরেন্ট প্লাসেন্টা থাকবে। তখন তোমাকে করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এটা কি আমি ম্যানুয়াল রিমুভাল করে আনতে পারবো নাকি আনতে পারবো না। তুমি ম্যানুয়াল রিমুভাল করতে যে তুমি ইউটেরাইন ওয়াল সহই নিয়ে চলে আসো, তাহলে তো আর তুমি এটা কোনো ম্যানেজমেন্ট হলো না, তাই না? কাজেই ম্যানুয়াল মরবিড অ্যাডহেরেন্ট ম্যানুয়াল রিমুভাল অফ অ্যাডহেরেন্ট প্লাসেন্টা রিমুভাল করার সময়, ম্যানুয়াল রিমুভাল করার সময় স্কিল পার্সোনেল রাই কাজটা করবে। হ্যাঁ, এটা ইয়াং গাইনোকোলজিস্টরা করবে না, এটা যারা এটা আছে স্কিল তারাই এটা করবে। হ্যাঁ, এটা কয়েকটা পয়েন্ট এটা মনে রাখতে হবে। তাহলে অ্যান্টিনেটাল কি করতে হবে, ডিটেকশন করতে হবে রিস্ক ফ্যাক্টরস, এবং তাদেরকে এনকারেজ করতে, মোটিভেট করতে হবে ফর হসপিটাল ডেলিভারি। এন্ড যার ক্ষেত্রে যেমন, হ্যাঁ, যে যার ক্ষেত্রে সিজারিয়ান সেকশন থাকবে সিজারিয়ান সেকশন, যার ক্ষেত্রে তোমার গ্র্যান্ড মাল্টিপ্যারা তাদেরকে বলবো হসপিটাল ডেলিভারি। তারপরে কি হবে, জুডিশিয়াল ইউজ করব আমরা অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, হ্যাঁ, ফর দা ইন্ডাকশন এন্ড অগমেন্টেশন অফ লেবার। তারপরে জুডিশিয়াল সিলেকশন অফ কেসেস ফর ইন্ডাকশন অফ লেবার। সব পেশেন্টকে তুমি করতে পারবা না, ইন্ডাকশন লেবারের জন্য সিলেকশন করতে পারবা না, এটা একই সাথে চলে আসবে। আচ্ছা, তারপরে ডিস্ট্রাকটিভ অপারেশনটা কি হবে, প্রপার চয়েস অফ কেস হতে হবে এবং স্কিল পার্সোনেল করতে হবে। হ্যাঁ, আর আফটার প্রসিডিউর অবশ্যই এক্সপ্লোরেশন অফ ইউটেরাস করতে হবে টু এক্সক্লুড রাপচার ইউটেরাস। আচ্ছা, তারপরে ম্যানুয়াল রিমুভাল ইন মরবিডলি অ্যাডহেরেন্ট প্লাসেন্টার ক্ষেত্রে ইট শুড বি ডান বাই স্কিলড পার্সোনেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কি কি সেটা তো মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, যেটা আর ট্রিটমেন্টে যেটা আছে রিসাসিটেশন, তারপরে হচ্ছে তোমার ল্যাপারোটমি, এগুলো তোমরা হেডলাইন করে পড়বা। হ্যাঁ, জিনিসটা একবার রিডিং দিবা আগে, রিডিং দিয়ে মেইন যেটা হেডলাইন, তোমরা তো ছোট, তোমাদের তো ডিটেলস যাবে না, কিন্তু বেসিক জিনিস তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, যে কি এই যে একটা রাপচার ইউটেরাসের কজ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাপচার ইউটেরাসের কজ গুলো এগুলো একটু ভালো করে হেডলাইনটা দিয়ে পড়বা। তারপরে কোন স্কার রাপচারটা বেশি হয়, কিভাবে হয়, এরকম অল্প অল্প করে কিছু জিনিস করতে হবে। আচ্ছা, আমরা একটা রাপচার ইউটেরাসে আমরা সাধারণত আমরা কি বলছিলাম যে একটা রাপচার ইউটেরাসে অনেক সময় পেশেন্ট দেখা যাবে তোমার কাছে পেনের কথা বলবেই না, কারণ কি হয়, একটা হিস্ট্রি দিবে তোমাকে যে অনেক ব্যথা ছিল, সেই ব্যথা একটু কমে গেছে, ব্যথাটা হঠাৎ করে কমে গেছে। মানে কি হয়, রাপচার যখন এট দ্য হাইট অফ রাপচার অনেক পেইন থাকবে, যখন রাপচারটা হয়ে যাবে তখন পেইনটা ওই যেহেতু রাপচার হয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ফিটাসটা চলে যায়, কাজে ওখানে পেইনটা অনেক সময় কম থাকে। এই জন্য অনেক সময় অনেক পেশেন্ট তোমাকে একটা কন্টিনিউয়াস একটা পেইন নিয়েও অনেক সময় আসে, যে এটা একটা কন্টিনিউয়াস পেইন হিসেবে প্রেজেন্ট করে। কোনো ইউটেরাইন পেইনটা যেরকম একটা স্পাজমোডিক পেইন থাকে, সেরকম না হয়ে একটা কন্টিনিউয়াস পেইন হিসেবে তোমার কাছে আসতে পারে। হ্যাঁ, এই জন্য এই সায়েন্স গুলো একটু ভালো করে একটু পড়বা এখানে। হ্যাঁ, যে প্রথম পেশেন্ট বলবে যে প্রথমে এই পেইনটা খুব সিভিয়ার ছিল, হ্যাঁ, তারপরে এটা কি হয়, এটা আস্তে আস্তে একটু কমে গেছে ব্যথাটা, এবং ব্যথাটা কমে যে কোথায় এটা বেশি পাওয়া যায়, সুপ্রাপিউবিক রিজিয়নে বেশি পাওয়া যায়। হ্যাঁ, আর পেশেন্টটা ওই অবস্ট্রাকটিভ লেবারে যেমন রাপচার ইউটেরাস ওরকম একই রকমই পাওয়া, ডিহাইড্রেটেড, এক্সস্টেড। কারণ রাপচার ইউটেরাস হওয়ার আগে তো তার একটা ফেজ অফ অবস্ট্রাকটিভ লেবারে যেমন একটা ফেজ থাকে, ওরকমই একটা ফেজ থাকে, তার কন্ট্রাকশন লেবারের একটা ফেজ থাকে সাধারণত। আর পালস টেম্পারেচার এগুলো অবস্ট্রাকটিভ লেবারের মতো, এগুলো কি হবে, পালস রেটটা র্যাপিড থাকবে, আর পালস লো ভলিউম থাকবে, আর টেম্পারেচারটা নরমালও থাকতে পারে, রেজডও থাকতে পারে। আর অ্যাবডোমেনটা কি বাবা, ওখানে যেমন টেন্স টেন্ডার অ্যাবডোমেন পাইছো, এখানেও তোমার একটা ডিস্টেন্ডেড একটা অ্যাবডোমেন পাওয়া, যেটা একটা ইউনিফর্মলি একটা ডিস্টেন্ডেড অ্যাবডোমেন। হ্যাঁ, যেখানে
রাপচার হয়ে গেলে তখন আর ব্যান্ডেল স্ট্রিংটাও অত ভালোভাবে তখন আর থাকে না, হ্যাঁ, তখন একটা ইউনিফর্মলি একটা এনলার্জ একটা অ্যাবডোমেন থাকে, হ্যাঁ। আর কখনো থাকতে পারে ব্যান্ডেল স্ট্রিং, আর কখনো নাও থাকতে পারে ব্যান্ডেল স্ট্রিংটা রাপচার হয়ে গেলে, হ্যাঁ। আর এটা কি হবে, লোয়ার সেগমেন্টটা ডিস্টেন্ডেড থাকবে এবং থাকবে, টেন্ডার থাকবে লোয়ার সেগমেন্ট, এই অবস্ট্রাকটিভ লিভারের মতোই, হ্যাঁ। আর ফিটাল হার্ট সাউন্ড ওরকমই, এখানে ফিটাল হার্ট সাউন্ড ইউজুয়ালি রাপচার হয়ে গেলে ইউজুয়ালি ফিটাল হার্ট সাউন্ড তোমার থাকবে না, হ্যাঁ। আর যদি ইনকমপ্লিট রাপচার থাকে তাহলে আমরা কি পাবো, ফিটাল ডিস্ট্রেস পাবো, এভাবে মনে রাখবা, হ্যাঁ। তাহলে অ্যাবডোমেন ভ্যাজানাল এক্সামিনেশনে কি ছিল, ওখানে তোমার যেমন ছিল ভ্যাজানাল এক্সামিনেশনে, এখানে ওরকমই পাওয়া, শুধু প্রেজেন্টিং পার্টের ক্ষেত্রে কি হবে, কোনো ক্ষেত্রে প্রেজেন্টিং পার্টটা জ্যামড ইন দা ওই পেতে পারো, তোমার ভ্যাজানাল এক্সামিনেশন ইন দা পেলভিক ক্যাভিটি, অথবা যদি তোমার লোয়ার সেগমেন্ট রাপচার হয় তুমি ওভাবে করে নিচে আর পাবা না, প্রেজেন্টিং পার্টটা পাবা না, কারণ লোয়ার সেগমেন্ট স্কার রাপচার তো পেশেন্ট লেবারে না যেও স্কার রাপচার হতে পারে, তখন সেটা কি হয়ে যাবে, তখন আর ওভাবে প্রেজেন্টিং পার্টটা ওভাবে ইমপ্যাকশন ইন দা পেলভিক ক্যাভিটি ওভাবে পাবা না, হ্যাঁ। কাজে কিছু এটা প্রেজেন্টিং পার্টটা ইমপ্যাক্টেড পেতে পারো, নাও পেতে পারো, হ্যাঁ। আচ্ছা, আর যদি অবস্ট্রাকটিভ লিভারের জন্য রাপচার হয় তাহলে আমরা ভ্যাজাইনাটা কি ড্রাই, ইডিমেটাস, ভালভা যা ওগুলো পাচ্ছি। আর যদি আমার সেকশন লোয়ার সেকশনের জন্য রাপচার হয় সাধারণত ওরকম সাইনগুলো পাবা না, পেশেন্টের অ্যাবডোমিনাল ইয়েগুলোই বেশি পাবা, হ্যাঁ, কারণ পেশেন্টের তো তোমার রাপচারে কি বলে লেবারে যে রাপচার নাও হতে পারে, লোয়ার সেগমেন্ট রাপচার, কম্পেয়ার করে দুইটা একটু করবা, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ বলো রে ম্যাডাম, আপনার ম্যাডাম টিউটোরিয়ালও আছে আমাদের সাথে ম্যাডাম, অ্যাবনরমাল পিউপিরিয়ামের উপরে। শুনো, আজকে অ্যাবনরমাল পিউপিরিয়াম আজকে পড়াবো না, কালকে অথবা পরশুদিন রাত্রে আমি তোমাদেরকে একটু ডেট বলে দিব, কালকে বলবো, হ্যাঁ। আগামী পরশুদিন রাতে একটু পড়াই দিব, আজকে আর অ্যাবনরমাল পিউপিরিয়ামটা তো ইম্পর্টেন্ট কেস থাকবে, তো এটা তোমাদেরকে একটু ডিটেলস করতে হবে, এটা একটু বুঝছো, ঠিক আছে? অসুবিধা আছে? পরশুদিন রাতে যদি করো, আগামীকাল না পরশুদিন, কালকে ইয়ে আছে, অন্য কাজ আছে। আচ্ছা, আর আমরা কি অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি পাবো, ফিটাল পার্টস গুলো খুব হাতের কাছে পাবা, হ্যাঁ, সুপারফিশিয়াল হয়ে যাবে ফিটাল পার্টস গুলো। ফিটাল হার্ট সাউন্ড আমরা যদি কমপ্লিট হয়ে যায় পাবো না, না হলে ডিস্ট্রেস, এটা আগেই বলছো। তারপরে ইউট্রাইন অ্যাবসেন্স ইউট্রাইন কন্ট্রোল থাকতে পারে, অথবা দুইটা সেপারেট সোয়েলিং পাবো, তাই না? একটা হচ্ছে দেখা যাবে বাচ্চা এক পাশে, আর একটা ইউট্রাইন সোয়েলিং, এভাবেও তুমি পারবা, একটা কন্ট্রাক্টেড ইউট্রাস পাবা, আর এদিকে আলাদা করে ফিটাল পার্টস পাবা, হ্যাঁ, ফিটাল ইয়েটা। আচ্ছা আচ্ছা, আর সাথে অ্যাবডোমিনে পারভাজেনাতে তো বলাই হয়ে গেছে, অবস্ট্রাকটিভ লিভার থাকলে ওইভাবে ফিচার গুলো পাবা। আর যদি অনেক সময় দেখা যায় যে ইম্প্যাক্টেড পেলাম, না হলে পেপার ডিসেশন অফ দ্য প্রেজেন্টিং পার্ট, মানে ঠেলা দিলে আবার চলে যায় প্রেজেন্টিং পার্ট, যদি তোমার থাকে ইম্প্যাক্টেড না থাকে অন্য রাপচার গুলোর ক্ষেত্রে, গ্র্যান্ড মাল্টিপ্যারার রাপচার যদি হয় ধরো এই ধরনের, হ্যাঁ। আর সাথে ভ্যারিয়েন্ট ডিগ্রিস অফ থাকবে, পিভি ব্লিডিং থাকবে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে কমপ্লিট, তোমাদের পড়া কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে? আর শোনো, তোমাদের কি অসুবিধা যদি পরশুদিন ক্লাসটা নেই অ্যাবনরমাল পিউপিরিয়াম? না ম্যাডাম, একটু পরশুদিন নেই, ঠিক আছে? আচ্ছা, টাইম বলে দিব তোমাদেরকে, রেজিস্ট্রাররা তোমাদেরকে টাইম বলে দিবে, হ্যাঁ। রাতে নিব, 9টার পরেই নিব। আর কোনো ক্লাস আছে নাকি পরশুদিন রাতে 9টার পরে? জি না ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ, ভালো থাকো তোমরা। এটা আজকে যেহেতু আজকে এটা শুনলা, এখন একটু নিজেরা বইটা একটু করবা, বইটা একটু আজকেই দেখে ফেলবা, বেশি কিছু তো লাগবে না, অল্পই লাগবে, কিন্তু এগুলো তোমার বোর্ড ভাইভাতে তোমাকে জিজ্ঞেস করবে। অবস্ট্রাকটিভ লিভারের সাথে রাপচার ইউটেরাসে দেখো বেশি কিছু কিন্তু লাগে না, কজ গুলো তুমি কয়েকটা কজ তোমার জানতে চাবে, ডেফিনেশনটা জানতে চাবে, আর হচ্ছে তুমি একটু পেশেন্টকে কিভাবে, একটা অবস্ট্রাকটিভ শকের পেশেন্ট কিভাবে তুমি ম্যানেজ করবা সেটা জানলে তো তুমি এই রাপচার ইউটেরাসও বলতে পারবা, হ্যাঁ। আর অবস্ট্রাকটিভ লিভারের যে ইফেক্টস অন মাদার এন্ড ফিটাস খুব জিজ্ঞেস করে, আর হচ্ছে তোমার কি বলে ম্যানেজমেন্ট কিভাবে আসবে, আর দুইটার প্রিভেনশন, বেসিক প্রিভেনশন কয়েকটা পয়েন্ট খুব ভালো করে জেনে রাখবা, কারণ তুমি তোমাদের কাছ থেকে বেশি আশা করে না, শুধু জানতে চাই বেসিকটা তুমি বুঝো কিনা, জানো কিনা, এটাই জানতে চাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে স্টুডেন্টস, তোমরা ভালো থাকো। আজকের পড়া আজকেই একটু দেখে নিবা বইতে, কারণ এই পড়াটা যখন পরে দেখতে যাবা
পড়াটা খুবই লাগবে, তোমার কাছে তখন হেভি মনে হবে। আজকে যেহেতু একটু শুনছো, এখন নিজেরা বইটা একবার যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা করে একটু দেখো, ব্যাস তোমাদের কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু